আমরা চলে যাব ডক্টর আলিফের কাছে তার সেকেন্ড ঘটনায়। আমাদের হাতে সময় খুব কম এবং চলে যাই আলিফের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। আমার দ্বিতীয় যে ঘটনাটি আছে সেটি ইন্টারেস্টিং একটা ঘটনা। আমাকে পাঠিয়েছে হচ্ছে মৌলভীবাজার থেকে শাহান নামে এক ভাই। আমি আগেও তার ঘটনা একবার শেয়ার করেছিলাম, তো তিনি বলেছিলেন যে তিনি ঘটনা দেবেন এবং এইবার তিনি দিয়েছেন তার নানার বাড়ির এক ঘটনা। আচ্ছা, তার নানার বাড়িতে তার মামার সাথে ঘটনা। তো আমাকে যখন যেভাবে তিনি বললেন আর কি, যে তার মামার বাড়ি নানার বাড়ি আর কি মৌলভীবাজারেই আর কি। তো সেখানে ঘটনা শুরুর আগে আমি একটি ছোট করে স্টার্টিংটা দিতে যাচ্ছি এভাবে, যে ওইখানে একটা মেয়ে 2015-তে সুইসাইড করে। আচ্ছা, তো মেয়েটা যে সুইসাইড করে একটা পেয়ারা গাছের সাথে ঝুলে সুইসাইড করে। তো সেদিন ভোরবেলা তার মা যখন ওয়াশরুমের জন্য যাচ্ছিল তখন ওই ঘর থেকে বের হয়ে গাছের মধ্যে নিজের মেয়েকে এভাবে ঝুলন্ত অবস্থায় দেখে, নিজের চোখে দেখেন সেটা। রাইট। তো হঠাৎ এরকম করে মেয়ে সুইসাইড করবে, দৌড়ে গিয়ে ঝাপটে, তখন এত কিছু মনে ছিল না, জোরে যে ঝাপটে ধরে মেয়েটাকে ধরে কান্নাকাটি শুরু করে। তো মার এরকম প্রলাপ এবং চিৎকারে তার বাবাও ঘুম থেকে উঠে দৌড়ে কাছে আসে এবং বাবাও ভেঙে পড়ে এবং চিৎকার করে কান্না করতে থাকে মেয়ের ডেড বডি ধরে। কিন্তু তখন তারা নামাতে পারছিল না, ডেড বডিটা গাছ থেকে নামাতে পারছিল না। তো লোকজন তাদের চিৎকারে এবং কান্নাকাটি শুনে চলে আসে কাছে এবং পুরা বাড়ি জমে যায়। আশেপাশের অনেক মানুষ ওই জায়গায় জমে যায় যে ডেড বডিটা কি, ডেড বডিটা দেখার জন্য। তো রাসেল ভাই 8টার দিকে পুলিশ আসে। পুলিশ এসে ডেড বডি নেয় এবং পোস্টমর্টেম করে। পোস্টমর্টেম করার পরে ওনারা পুলিশ বলে যে কেস ফাইল করতে, এবং কেসটি তারা ফাইল করে, কিন্তু কোনো প্রুফ তারা খুঁজে পায়নি, দিতেও পারে নাই, এবং কেস ফাইলটি পরে কেসটা পরে 1 বছর পর বন্ধ করে দিতে হয়। আচ্ছা, আমি আপনাকে একটু আগের কথাই বলে ফেললাম। তো বাই দিস টাইম তাদের বাসায় প্রথম 2-3 দিন কোনো প্রবলেম হয়নি। মেয়েটার বাসার কথা বলছিলাম। তো মেয়েটার মা তো এমনিতেই পাগল, প্রায় কিছুক্ষণ পরপর খালি মেয়ের কথা মনে পড়ে। আর মেয়েটার কোনো ভাই বোন ছিল না, তো একটা মাত্রই মেয়ে ছিল ওই পরিবারে, একটাই মাত্র মেয়ে। তো হঠাৎ কোনো কারণে কোনো কথা না জানিয়ে না বুঝে, মানে এমন হতে পারে সুইসাইড করার কিছু রিজন থাকতে পারে না, আশেপাশের প্রাসঙ্গিক কিছু রিজন, যেমন পছন্দের কেউ থাকতে পারে, অথবা বিয়ে দিয়ে দিচ্ছে, বা বিয়ে হয়ে গেছে, অথবা ঝগড়া লেগেছে বাসায় কারোর সাথে, এরকম কোন রিজনই ছিল না সুইসাইড করবার জন্য। আচ্ছা, এবং এটা নিয়ে পুলিশ কোনো তদন্ত করে কোনো কিছু বের করতে পারে নাই। তো চতুর্থ দিন যেটা বলছিলাম, 2 থেকে 3 দিন, মানে 2-3 দিনের পরে যখন মানে মিলাদ হয় বাসাতে, মিলাদের পরে আত্মীয় স্বজনরা কিছু আছে কিছু চলে যায়। চতুর্থ দিনের দিন রাতের বেলা ধর 8টা-9টার দিকে ওই মেয়েটার মা জানালা দিয়ে মেয়েটাকে উঠোনে হাঁটতে দেখে। আচ্ছা, তো আমি রাসেল ভাই মেয়েটার নাম জানি না, আমাকে বলে নাই নামটা। তো দৌড়ে যে দরজা খুলে চিৎকার দিয়ে, তার মেয়েটার নাম নিয়ে চিৎকার দিয়ে দৌড়ে যে উঠোনের দিকে যাচ্ছিল, তখন ঘরের লোকজন সময় মানে ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আটকিয়েছে, যেও না তুমি, আসলে আমাদের মেয়ে মারা গেছে, ভালো করে বোঝানোর চেষ্টা করেছে। তো কোনোভাবে ঘরে আটকে রেখেছে, কিন্তু কতক্ষণ আর আটকে রাখবে, সে বারবার কান্না করেছে। পরে একটা সময় কান্না করতে করতে ঘুমিয়ে যায়। আচ্ছা, এই ঘটনাটা রাসেল ভাই ঘটতে থাকে আরো 2-3 দিন। প্রায় সময় মেয়েটার মা রাত্রবেলা এই জানালা দিয়ে দেখতো যে জায়গায় মেয়েটাকে গোসল করানো হয়েছে সে জায়গায় বসে মেয়েটা খাচ্ছে, অথবা আশেপাশে ঘুরছে। বারবারই এরকম ভাবে আনতে যায় যে ঘরে নিয়ে আসবো, কিন্তু তার হাজবেন্ড তাকে আটকে রাখে। তো এইটা রাসেল ভাই ঘর থেকে পাড়া মহল্লায় চলে যায়। লোকজন সবাই জানতে থাকে যে এই বাসায় এরকম হচ্ছে, মাটা বারবার নাকি বিলাপ পারতে পারতে মেয়েটার দিকে চলে যাচ্ছে, মেয়েটাকে নাকি উঠোনে দেখা যায়। সর্বপ্রথম এলাকার একটা লোক দেখে একটা গাছের মধ্যে একটা লাশ ঝুলছে, কাছে যাওয়ার পর দেখে লাশটা ভ্যানিশ হয়ে যায়। এরকম এলাকার লোকজন একজন থেকে শুরু করে বাড়তে থাকে। কেউ সন্ধ্যার পরে গেলে যখন ব্যাক করে ঘরের ব্যাক করার দিকে আসে, ঘরে ব্যাক করে, ওই সময় কোনো না কোনো গাছে, এলাকার কোনো না কোনো গাছে কেউ না কেউ এরকম লাশ দেখতে পায়। দূর থেকে ঝুলন্ত লাশ দেখা যাচ্ছে, কাছে যাওয়ার পর লাশটা থাকে না। তখন সবাই এলাকার লোকজন ওই দেখা যায় যে দল বেঁধে বেঁধে বাজার যায়, আবার দল বেঁধে বেঁধে বাজার থেকে আসে। তারপরও রাসেল ভাই মানে বাড়ির এমন কোন জায়গা মিস নাই যেখানে লোকজন ওই লাশটা দেখে নাই ঝুলন্ত অবস্থা। আচ্ছা, ওইটা ওই এলাকায় খুবই ফেমাস, অনেকেই দেখেছে, স্টিল নাও দেখে।
কিন্তু কথা হচ্ছে আগে যেরকম মানে প্রতিনিয়ত দেখতো এখন ওরকম দেখে না। ওইরকম দেখে না। তো বছরে 1-2 বার কেউ না কেউ দেখে রাসেল ভাই। আচ্ছা। তো এইটার সাথে আমি এখন যে কানেকশনের কথা বলছিলাম, যে মামার কথা, নানার বাড়িতে যে মামা, শাহান সাহেবের মামার কথা বলবো। তার মামার রাসেল ভাই একটু খারাপ অভ্যাস ছিল। অভ্যাসটা খারাপ বলতে কি, উনি তাস খেলতেন। আচ্ছা। মানে অলমোস্ট জুয়াই খেলতেন বাজারে যে। তো প্রতিদিনই বাজারে যেতেন। তো রাসেল ভাই এই ধরনের মানুষগুলো একটু ডিফারেন্ট হয় না, মানে একটু সাহসী হয় বা একটু মানে একটু অ্যারোগেন্ট হয়, একটু ঝগড়াটে টাইপের হয় আর কি। তো তার মামা আর কি মানে বদমেজাজি এক্স্যাক্টলি। আসেও রাত করে, মানে ওই এলাকায় আসেও রাত করে। আর ওনারা মানে উনি এমন ভাবে ফ্রেন্ডদের মধ্যে পরিচিত যে রাতে 1-2টা হাঁটলে তার কোনো সমস্যা হয় না। আচ্ছা। তো সেদিন রাসেল ভাই তার মামা, এটা হচ্ছে 2015 দিকে, ওই যে বলেছিলাম 1 বছরের কেসটা নড়ছে, ওই 1 বছরের মাঝখানের দিকের ঘটনা। এটা কিন্তু ওই নানার বাড়ির পাশের ঘটনা। তো আশেপাশে কিন্তু একটু পাহাড়ি এলাকা, একটু গাছগাছালি বেশি এবং পাহাড়ি এলাকা, উঁচু নিচু এলাকা। তো তিনি তার মামা আর কি ঘর থেকে বেরিয়ে গেছে, মাঝ রাস্তায় পকেটে হাত দিয়ে দেখে আরে ইয়া তো আনে নাই, টর্চ আনে নাই। এখন পকেটের মধ্যে রাসেল ভাই ছোট্ট একটা লাইটার ছিল। তো সেই লাইটারের নিচে একটা লাইট ছিল, যে সাদা লাইট গুলো এখন লাইটারে যে পাওয়া যায়, সেই লাইট গুলা সে মানে দেখে সে চিন্তা করলো যে না এইটা দিয়ে হয়ে যাবে, রাস্তা তো চিনি, এতদিন ধরে আছে এখানে, কোনো সমস্যা নাই, চলে যাবে একটা, ওরা কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে। তো রাতের বেলা সে রাসেল ভাই তাস খেলে ফ্রেন্ডের সাথে। তো রাত 1-1:30 বেজে যায় আর কি। তো একটা সময় বলে না বাসায় বাচ্চা কাচ্চা আছে, তার ওয়াইফও প্রেগনেন্ট। তো যেহেতু ওয়াইফ প্রেগনেন্ট, তার বলে যে না আমাকে যেতে হবে। অনেক জোরাজুরি করার পরে সে ওখান থেকে বলে যে না এখন বেরিয়ে যাবো। তো সে বেরিয়ে যায়, একাই বেরিয়ে যায়। নর্মালি অনেক সময় ফ্রেন্ডরা থাকে, কেউ একা তো কখনো একা থাকতো, কিন্তু আসলে উনি কখনো প্রত্যক্ষ করবে এরকম কিছু সেটা সে কখনো চিন্তা করে নাই। তো বাজার থেকে ঘরের উদ্দেশ্যে গেল, মানে রাস্তার মাঝখানে ওনাদের বাজার থেকে ওনাদের ঘর যেতে 3-4টা কবরস্থান পড়ে আছে। একটা কবরস্থান ওনাদের ঘরের ঠিক বরাবর, কিন্তু আরেকটা কবরস্থান তাদের পারবেনি। তো প্রথম মানে যেতে যে প্রথম কবরস্থানটা পার হওয়ার সময় রাসেল ভাই প্রায় অনেকগুলা শিয়ালের ডাক শুনতে পায়, এবং শিয়ালের ডাকগুলা দূর থেকে না, মনে হচ্ছে যে কাছ থেকে ডাকছে শিয়ালগুলা। কিন্তু এত ঝাঁকে ঝাঁকে শিয়াল, কিন্তু উনি দেখতে পাচ্ছিল না। শিয়াল ওখানে ওই এলাকাতে এমনিতেই অহরহ দেখা যায়, এখনো দেখা যায়, অহরহ দেখা যায়। তো এতগুলা শিয়াল একসাথে ডাকছে, তার কাছে একটু অবাক লাগে। তো উনি মনে করেন নর্মালি। তো ওই প্রথম কবরস্থানটা ক্রস করে দ্বিতীয় কবরস্থানের দিকে যায়। তো দ্বিতীয় কবরস্থানের দিকে যাবার পর আপনার কবরস্থানটা ক্রস করবে এমন সময় সে শুনতে থাকে আশেপাশ থেকে ভেসে আসে অনেক কান্নার শব্দ। তো ওনারা তো গ্রামের মানুষ, মানে ওরা অ্যাজিউম করতে পারে যে কতজন কান্না করছে। আচ্ছা। বলে উনি ওনার ভাষ্যের মতো যে 400-500 মানুষ কান্না করছে একসাথে। এবং কান্নাটা এতটাই কাছে, এতটাই কানের পাশে, মনে হচ্ছে যে একদম কাছেই হচ্ছে কান্নাগুলা। ওই কান্নার মাঝে কিছু হাসির শব্দ, খুব বিশ্রী হাসির শব্দ। তো সে ওই রাস্তাটাও ক্রস করে। তো তার কাছে খুব অবাক লাগতে থাকে, আমি কিছু ফেস করবো কিনা। তো তৃতীয় কবরস্থানের রাসেল ভাই, ওই কবরস্থানটা তাদের পারিবারিক গোরস্থান, যে শাহান সাহেবের কথা বললাম, ওনার নানাদের কবরস্থান। সেই কবরস্থানের গেটের চাবিও তার কাছে আছে। তো তৃতীয় কবরস্থান ক্রস করবার পর তিনি যখন ঘরের তার বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিবে, এমন সময় তিনি দেখলেন, তিনি যদি যেই রাস্তাতে ঢুকবে তার ঘরের দিকে, এই রাস্তার মাথার মধ্যে সে স্টিফ হয়ে যায়, মাটির সাথে তার শরীর লেগে যায়। সে বলছে যে আমার সব শক্তি মনে হলো যে একটা জায়গায় স্টিফ হয়ে গেছে, আর আমার আত্মাটা বেরিয়ে গেছে শরীর থেকে। মানে নড়াচড়া করার কোনো উপায় করতে পারছে না, যে আমি আমার আঙ্গুল নাড়াতে পারছি না, কিচ্ছু না, কিন্তু আমি দেখতে পাচ্ছি, আমি স্মেল নিতে পারছি, আমি আমার ঠোঁটটা পর্যন্ত নাড়াতে পারছি না। তার মানে সে জীবিত, এটা উনি বুঝতে পারছেন, সবকিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র শরীর চলছে না। খুবই অদ্ভুত, মানে পাথর হয়ে গেছেন আর কি। ঠিক 5 মিনিটের মধ্যে তাদের বাড়ি থেকে একটা লাশের খাটিয়া সহিত অনেকগুলা মানুষ আসতে থাকে। লাশের খাটিয়া সহিত অনেকগুলো মানুষ আসতে থাকে, এবং মানুষগুলা মানে আসা যে শুরু করেছে, তাকে যখন ক্রস করে যাচ্ছে ওই মুহূর্তে সবার মুখে
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূল, তো তাকে ক্রস করে। সে এইগুলো এটা একদম স্পষ্ট শুনতে পেল, এবং শুনতে পাচ্ছে যে সবার মানে গ্রান পাচ্ছে, অনেক সুগন্ধির অনেক সুগন্ধি মানে গন্ধ পাচ্ছে, এবং সবাই যে তার পাশ কেটে যাচ্ছে মনে হচ্ছে তার উপর দিয়ে কেউ চলে যাচ্ছে, কেউ স্পর্শ করছে না, তাকে ভেদ করে চলে যাচ্ছে সবাই। মানুষ যে যাচ্ছে আসলে রাসেল ভাই ওই মুহূর্তে সে বলছে যে আমি এত সাহসী একজন মানুষ, আমি নিজের কাছে নিজে লজ্জায় পড়ে গেছি, আমি নিজে নড়তে পারছি না, কি হচ্ছে আমার সাথে। এবং মানুষ যে যাচ্ছে থামছে না, কন্টিনিউয়াস। একটা গ্যাপ যাওয়ার পরে আরেকটা লাশ বাড়ি থেকে বেরোনো, আচ্ছা, আরেকটা লাশ বাড়ি থেকে বের হওয়ার সময় ওইটার সাথেও মানুষ কন্টিনিউয়াসলি যাচ্ছে। বললো যে আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমি মুভ করতে পারছি না। তো সব লাশ নিয়ে তাদের কবরস্থানের ভেতর ঢুকছে। তো তার কথা হলো কবরস্থানে যদি কেউ লাশ দাফন করতে যায় তাহলে কবরস্থানে লাইট জ্বালানো থাকবে 1 নম্বর, আর 2 নম্বর কথা হচ্ছে কবর খোলা থাকবে। আর আমার বাড়ি সে মনের মধ্যে মানে হার্টবিটটা তার বেড়ে যায় যে বাড়ি থেকে কেউ মারা গেল নাকি, আমাকে কেউ একবার জানালো না, আমি তো আমার সাথে তো মোবাইল ফোন আছে। তো 2টা লাশ বেরিয়ে যাওয়ার পরে সর্বশেষ মানুষ যাওয়ার পর তার বডিটা একটা ধাক্কা দিয়ে নর্মাল হয়ে গেল। আচ্ছা, একটা ধাক্কা দিয়ে নর্মাল হয়ে যাওয়ার পর সে বাড়ির দিকে রওনা দেয়, যে এখন যেটা হচ্ছে সেটা নর্মাল না, আর এটা এগুলি নর্মাল না। তো ঘরের দিকে দৌড়ে যেই একটা ইটের সাথে বাড়ি খেয়ে সে পড়ে যায়, পড়ে যে সে তার ঘর বরাবর পাশে একটা গাছ আছে, এই গাছের মধ্যে সেই মেয়েটাকে ঝুলন্ত অবস্থা দেখতে পায়, যে মেয়েটাকে এলাকার লোকজন এতদিন এলাকার লোকজন সেও জানতো, অনেকেই দেখতে পাচ্ছে, সে দেখে ওই জায়গায় পড়ে যায়। তো তার ওয়াইফ এর কাছের ঘটনা, ও তার ওয়াইফ আপনার টিউবওয়েল থেকে উজু করতে, টিউবওয়েলের দিকে যাবে উজু করতে, ফজরের আজান, মানে এর পরের ঘটনাটুকু তার ওয়াইফের কাছ থেকে শোনা, ওয়াইফের কাছ থেকে শোনা। তাহলে রাসেল ভাই 1:30টার পর থেকে এই ফজর পর্যন্ত তাকে ওই জায়গায় স্টিফ হয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো তার ওয়াইফ যখন টিউবওয়েলের দিকে যাবে, তো আমি আগেই বলেছি তার ওয়াইফ প্রেগনেন্ট ছিলেন, তো তার ওয়াইফের কষ্ট হচ্ছিল, দরজা খুলে দেখে তার হাজবেন্ড পড়ে আছে, এবং আশেপাশে মানুষদেরকে সাহায্যে তাকে ঘরে নিয়ে নর্মাল করার পরে সকালে যখন ঘুম ভাঙে, ঘুম থেকে ওঠার পর তিনি বললেন যে তার সাথে এই ঘটেছে, এবং সে খুব অবাক, এবং সে ওয়ান কাইন্ড অফ হাসির পাত্র হয়ে গেছিল সবার কাছে, তুইও শেষ পর্যন্ত দেখলি এরকম টাইপের। কিন্তু ওনার ভিতরের অবস্থাটা খালি উনিই জানেন যে তুমি 2টা লাশ বেরোতে দেখেছে, এবং সেই মেয়েটা পাথর হয়ে যাওয়াটা, এবং ওই জায়গা পর্যন্ত নড়তে পারছে না, এবং এলাকার লোকজন জানে তো 1:30-2টার কোনো সমস্যা নেই ওর জন্য, কিন্তু ওই জায়গায় সেই রেগুলার ব্যাপার আর কি লাইফে। মানে ওর এই কথাটা শুনে সবাই একটু মানে মুচকে হাসি দেওয়ার মতো অবস্থা। ঠিক 1 মাস পর রাসেল ভাই যেটা উনি কানেক্ট করেছে, যে 1 মাস পর ওনার ওয়াইফের যখন ডেলিভারি হয়, ওখানে যে হসপিটাল ছিল, ওই যে আপনার সবুজ ছাতা হসপিটাল ছিল, সেখানে তার ওয়াইফের ডেলিভারিটা মিস হয়ে যায়। মানে মিস হয়ে যায় কি, একটা ভুলের কারণে ওয়াইফও মারা যায়, তার বাচ্চাটা মারা যায়। তখন সে জিনিসটা কানেক্ট করার চেষ্টা করে যে ওই যে 2টা লাশ বের হয়, একটা তার ওয়াইফের লাশ, একটা তার বাচ্চার লাশ। তো এখন রাসেল ভাই ওইটার সাথে সে কানেক্ট করার চেষ্টা করলো, পরবর্তীতে রাসেল ভাই মানে সেটাই সে হয়তো খাটিয়া বের হতে এভাবেই বেরোতে দেখেছে আর কি তার বাড়ি থেকে, 1 মাস আগেই দেখে ফেলেছে আর কি। তো তার মানে এটা আমার কাছে হৃদয় বিদারক লেগেছে আসলে, শেয়ার করি। আর উনি এখনো পর্যন্ত আছে, এবং ফেসবুক হয়তো আমি এখানে ওপেনলি বলে দিই শাহান ভাইকে যে যদি সে পারে তাহলে ফেসবুকে একটা কমেন্ট করে দিতে, যেখানে আপনাদের সবার ছবি টবি আছে আমার জন্য। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় চলে যাব আমরা। আচ্ছা, আমি তৈমুর। জি, আমি ঢাকার একটা রিয়েল এস্টেট কোম্পানিতে জব করি। ওকে, সো আপনার ঘটনায় যাই। আচ্ছা, ঘটনাটা হচ্ছে 2013 সালের আমার খুব ক্লোজ একটা বন্ধুর ঘটনা, ওর নিজের লাইফের ঘটনা। জি, ঘটনা হচ্ছে যে 2013-এ ও হঠাৎ করেই পড়ালেখার মাঝখানে সিঙ্গাপুর চলে যায়। আচ্ছা, তো সে বাবা মার একমাত্র সন্তান, তার মা থাকে গ্রামে এবং বাবা থাকে চিটাগাংয়ে। আমি একটু বলি যে এই ঘটনাটি প্রচন্ড ইমোশনাল। আমাদের প্রত্যেকেরই বাবা আছেন, কারো বাবা জীবিত আছেন, কারো বাবা মৃত, এবং আমাদের প্রত্যেকেরই বাবাকে নিয়ে অনেক ধরনের ইমোশন কাজ করে, এবং আমরা মানে ছোটবেলা থেকেই যে যাকে দেখে বড় হই আর কি, সেই বাবাকে নিয়ে এই ঘটনাটি। কিন্তু এই ঘটনাটির মধ্যে ভয়ঙ্কর কিছু ব্যাপার রয়েছে যেগুলো সত্যি অন্যরকম। সো আমরা চলে যাব ঘটনায়। আচ্ছা, তো সে যখন চলে গেছে, তো বাবা মার একমাত্র সন্তান,
তো সে চলে যাওয়ার প্রায় 3 থেকে 4 মাস পরে তার বাবা একটা মানে খুব বড় ধরনের অসুস্থতার কারণে হঠাৎ করে মারা যায়। তো সে যখন মারা যায় তখন তার ফ্যামিলি ডিসিশন নেয় যে তাকে জানানো হবে না, ছেলেটাকে জানানো হবে না, দেশের বাইরে জানানো হবে না। কারণ যদি জানানো হয় তাহলে তার মেন্টালি হয়তো ডিস্টার্ব হইতে পারে বা বিভিন্ন রকম প্রবলেম হইতে পারে বা ওখান থেকে চলেও আসতে পারে, মাত্র গেছে ছেলেটা। তো তার মায়ের ডিসিশন নেয় যে না, ছেলেটাকে জানানো যাবে না। তো ছেলেটা এই ব্যাপারে কিছুই জানে না, সে কন্টিনিউয়াসলি মায়ের সাথে গ্রামে ফোনে কথা বলে আর বাবার সাথেও চিটাগাঙে কথা বলে, কিন্তু তার বাবা মারা গেছে সে জানে না, কিন্তু সে তার বাবার সাথে কথা বলতেই থাকে। এই কথাটা তার মাকে বলে যে মা, বাবাকে তো এটা আমি বলছি। তো তার মা শুধু কাঁদে, বলে যে মা তুমি কাঁদো কেন, সমস্যা কি তোমার? বলে যে না বাবা, তুমি তো দেশের বাইরে আছো, এই জন্য তোমার আমার মনটা খারাপ লাগে। তার মা তখনও তাকে বলে না যে তোমার বাবা মারা গেছে। আচ্ছা। তো তার এক মামা আছে, মামাকেও বলে যে মামা, বাবারে তো খুব মিস করতেছি, মাকে খুব মিস করতেছি, তোমাদের কথা খুব মনে পড়ে। আচ্ছা। তখন তার মামা বলে যে ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই, তুমি তো দেশে আসবেই কয়েকদিন পরে। তো এর মাঝে প্রায় 14 মাস চলে যায়। এর মধ্যে ছেলেটা কিছুই জানে না যে তার বাবা মারা গেছে, এই কথাটা তাকে কেউই জানে নাই। তো হঠাৎ করে একদিন 14 মাস পরে সে কোম্পানি থেকে 2 মাস 15 দিন ছুটি পায়। তার মাকে জানায় যে মা, আমি তো দেশে আসবো, তুমি বাবাকে বলবা আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে যেতে। তো তার মা তখন আবার কাঁদে, বলে যে বাবা তুমি আসবা, আমার মন খারাপ লাগতেছে তাই আমি কাঁদতেছি, অন্য কোনো ঘটনা না। তো ছেলেটা নর্মাল মনে করে যে একমাত্র ছেলে, অনেকদিন বাইরে ছিলেন হয়তো, হতেই পারে। তো মা বলে যে না, তোমার মামা যাবে, তোমার বাবা তো একটু অসুস্থ, তোমার মামা যাবে। সে বলছে ঠিক আছে, মামা আসুক বাবা আসুক, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তারপর হচ্ছে কি, তার মামা যায় এয়ারপোর্টে, গিয়ে তো ছেলেটাকে খুঁজে পায় না, ভাগিনাকে খুঁজে পায় না। তো সে বলে যে বোনকে ফোন করে বলে তোমার ছেলেকে তো খুঁজে পাচ্ছি না। কিন্তু ছেলেটা রাতে ল্যান্ড করে ওর বাবার সাথেই ইয়েতে চলে আসে, মানে ওখানে মামা গিয়ে ছেলেটাকে খুঁজে পায় না। আচ্ছা। কিন্তু বাবার সাথে ছেলেটা চলে আসে গ্রামে রাতের বেলা, সকালবেলা চলে আসে। তো চলে আসার পরে একটা মসজিদ ছিল বাড়িতে, গ্রামের বাড়িতে একটা মসজিদ ছিল, মসজিদের পাশে কবরস্থান, তার পাশে হচ্ছে একটা খেজুর গাছ। তো ছেলেটা খেজুরের রস খেতে খুব পছন্দ করতো। মসজিদের কাছে যখন আসার সময় তার বাবা বলে যে বাবা তুমি বাসায় যাও, আমি খেজুর রসটা নিয়ে আসি। তো বলছে ঠিক আছে বাবা যাও, আমি বাসায় যাই। তো ছেলেটা বাসায় যায়, বাসায় গিয়ে তার মা বলে এই অবস্থা। তখন জানে যে তার বাবা নাই, কিন্তু সে বিশ্বাস করতে পারে না, বলে যে না, আমি তো বাবার সাথে একটু আগে কথা বলছি, দেখো আমার ফোন লিস্ট চেক করে দেখে যে ডায়াল করলে রিসিভ করলে তার বাবার কোনো নাম্বার নেই, কিন্তু সে একটু আগে কথা বলছে তার বাবার সাথে, এটা সে 100% শিওর। বাট সে কোনো প্রুফ দিতে পারছে না। তারপর বললো যে এইমাত্র বাবা আমাকে বললো যে খেজুর রস আনবে। তো বলছে চলো দেখাই তোমাকে বাবার কবর। তারপর তো ওকে নিয়ে বাবার কবর দেখায়, দেখা যায় যে খেজুর গাছের নিচেই তার বাবার কবরটা, ওখানেই তার বাবাকে কবর দেওয়া হয়েছে। তো যাই হোক, ছেলেটা একটু নর্মাল হয়, রাতে ঘুমায়। তো তার বাবা যে রুমে ঘুমাতো ছেলেটাকে ওই রুমেই ঘুমাতে দেওয়া হয়। তো ঘুমায় ছেলেটা, হঠাৎ করে মাঝরাতে ছেলেটার ফোনে কল আসে। তো সে বললো যে আমি আজকে দেশের বাইরে থেকে আসলাম, আমার ফোনে কল আসলো, মানে সমস্যা কি? তো সে ফোন রিসিভ করে। তো প্রথম 8-10 সেকেন্ড কোনো কথা হয় না, সে হেলো হেলো করতে থাকে। হঠাৎ করেই মানে একটা চাপা একটা কান্নার কণ্ঠে বলতেছে যে বাবা কেমন আছো, মানে হুবহু ওর বাবার কণ্ঠ, বাবা কেমন আছো। সে এটা শুনে একদম মানে হয়ে যায়, স্তব্ধ হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব, আমার বাবা মারা গেছে, এটা সম্ভবই না। তো তারপর সে মানে কান্নাকাটি শুরু করে, চিল্লাচিল্লি শুরু করে। তোর মা আসে, ওর মামা আসে, এসে ওকে শান্ত করে। তো পরের দিন সকালে ওকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ বলে যে বাবা তুমি দেশের বাইরে থেকে আসছো অনেকদিন পরে, এটা কোনো সমস্যা না, তুমি প্রতিদিন রাতে যখন ঘুমাবা তখন আয়াতুল কুরসি পরে ঘুমাবা। তো ছেলেটা বলছে ঠিক আছে। তো পরের দিন রাতে ছেলেটা আয়াতুল কুরসি পরে ঘুমায়। তো পরের দিনও মাঝরাতে একটা ফোন আসে ওর ফোনে। আচ্ছা। তো সে ভয়ে ফোন রিসিভ করে না, কয়েকবার ফোন রিসিভ করে না, পরের বার ফোন রিসিভ করে। ফোন রিসিভ করার পরে দেখে তার বাবার কণ্ঠে একটা কান্না, আর কিছুই শুনে না, একটা কান্নার পরে লাইনটা কেটে যায়, এরকম স্টিল মানে কয়েকদিন ধরে চলতে থাকে। কয়েকদিন চলার পরে সে আরেকদিন ফোন রিসিভ করে মাঝরাতে। ফোন রিসিভ করার সাথে মানে তখন যখন ফোন রিসিভ করতে থাকে সে জানে যে তার বাবা ফোন দিছে, এটা সে জানে তার বাবা ফোন দিছে, এজন্য সে ফোনটা পিক করে। যদি তার বাবা আবার বলে যে বাবা কেমন আছো, এই ভয়েসটা শোনার জন্য ছেলেটা তারপর আবার ফোনটা রিসিভ করে, কিন্তু তখন আর শুনে না বাবার কণ্ঠ, তখন শুধু একটা দীর্ঘশ্বাস। একটা মানুষ যখন অনেক কষ্টে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে
তখন শুধু ওই দীর্ঘ নিঃশ্বাসটা শুনেছে, শোনার পরে লাইনটা কেটে যায়। এখনো প্রায় মাঝরাতে ওর ফোনে ফোন আসে, এখনো আসে? হ্যাঁ, এখনো ফোন আসে। আচ্ছা, ওর ফোনে এখনো ফোন আসে এবং সে ফোনটা ইচ্ছা করে রিসিভ এই করে। নাম্বারটা সে জানে এবং এই নাম্বারটা কোনো সময় খোলা থাকে না? নাম্বারটা, হ্যাঁ, সে নাম্বারটা জানে, কিন্তু পরের দিন সকালবেলা বা এই যখন নাম্বারটা কার, কখনো কোন দিনে উনি খোঁজ নেওয়ার চেষ্টা না, এই করেছেন? জিনিসটা উনি খোঁজ নেওয়ার চেষ্টা করেন। যখন কবিরাজ বলছে যে বাবা এটা তোমার সাথে হবে, প্রতিনিয়ত হবে বা হচ্ছে, এটা নিয়ে তুমি কখনো মাথা ঘামায়ো না। আচ্ছা, বলছে যে তোমার একটাই সলিউশন, যে তুমি রাতের বেলা আয়াতুল কুরসি করে ঘুমাবা, তোমার কখনো ক্ষতি হবে না। এই জিনিসটা করো, তাহলে কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি চলে যাচ্ছি আবারও আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নাম বলে আপনার ঘটনাটা প্লিজ শুরু করেন। হ্যালো লিসনার্স, ওয়ান্স এগেইন মেহেদী হাসান রাব্বি। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। আমার এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এটা আমি আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি। জি। এটা তাদের মানে এলাকার একটা খুব প্রচলিত একটা ঘটনা। এই ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 3-4 বছর আগে। আমার আসলে এক্সাক্ট টাইমটা মনে নেই। জি। আচ্ছা, যাই হোক, তো ওই এলাকাতে মানে একজন হুজুর ছিল আর কি। তিনি এইভাবে খুবই ভালো একজন মানুষ ছিলেন। সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সবসময় মানুষের উপকার করার চেষ্টা করতেন, এবং তিনি পোজেস্ট মানে জিনে ধরা বা পোজেস্ট লোকদের মানে সাহায্য করতেন বা ওদের মানে ট্রিটমেন্টটা উনি করতেন আর কি। সবসময় উনি এই কাজটা করতেন। তো এলাকায় এইভাবে প্রচলিত ছিল, লোকজন বলতো যে ওনার সাথে জিন আছে, মানে গ্রামের ভাষায় যেটা বলে যে ওনার সাথে জিন আছে। তো এইটা আসলে আমরা আগে শুনতাম, কখনো মানে বিশ্বাস করতাম না। তো যাই হোক, ঘটনাতে চলে যাই। তো ওনার মোটামুটি বয়স হয় 85 এরকম। তো উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তো ওনাকে ঢাকাতে একটা স্বনামধন্য হসপিটালে ভর্তি করা হয়। তো ওখানে ভর্তি থাকাকালীন অবস্থায় উনি মারা যায়। তো মারা যাওয়ার পরে ধরেন উনি মারা যায় সন্ধ্যার পরে আর কি। তো আমাদের আসলে গ্রামটা, আমাদের দেশের বাড়িটা হচ্ছে চাঁদপুর জেলা মতলব থানা, ওখানে নারায়ণপুর ইউনিয়ন আর কি। তো ওখানে যেতে হলে মনে করেন ঢাকা থেকে প্রায় 4-5 ঘন্টা সময় লাগে। তো সন্ধ্যার পরে যেহেতু হসপিটাল থেকে লাশ বের করা বা ইয়া করা একটা ফর্মালিটিস আছে, সময় লাগে। তো সব মিলিয়ে প্রায় যেতে যেতে রাত্র প্রায় 12টা বাজবে। তো ওই দিন আর জানাজা বা দাফন করা সম্ভব না। তো পরের দিন জানাজা বা দাফন এটার মানে ইয়া করা হয়, ডেট ফিক্সড করা হয়। তো ঢাকা থেকে ওনারা অ্যাম্বুলেন্সে করে লাশটা নিয়ে রওনা দেয়। আচ্ছা। তো যাওয়ার পথে কিছু প্রবলেম হয়, যেমন দেখা গেল চলন্ত গাড়ির মধ্যে মনে হচ্ছে যে বাহির থেকে কেউ নক করছে, যেটা কখনোই পসিবল না। আচ্ছা, যে একটা চলন্ত গাড়ির মধ্যে বাহির থেকে কেউ নক করতে পারে না। তো এইরকম একটা প্রবলেম। আবার মনে হচ্ছে হঠাৎ হঠাৎ গাড়ির স্টার্ট অফ হয়ে যাচ্ছে। তারপর আবার দেখা যাচ্ছে গাড়ির মধ্যে বড় বড় ইট মারছে, কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না গাড়ির। তো এভাবে যাই হোক, এইসব সমস্যাগুলোর মাঝখান দিয়ে ওরা প্রায় রাত্রে 12:30-1টার দিকে লাশ নিয়ে গ্রামে যেয়ে পৌঁছায়। তো পৌঁছানোর পরে লাশ তো আর ঘরে রাখা যায় না, লাশ বাহিরে রাখতে হবে। তো কোথায় রাখবে? মসজিদের সামনে একটা বাদাম গাছ আছে, আর ছোট একটা মাঠের মতো আর কি, 40-50 জন মানুষ দাঁড়াতে পারবে এরকম একটা জায়গা। তো ওখানেই লাশ রাখার ডিসিশন নেওয়া হয়। আর রাতের বেলা লাশ পাহারা দেওয়ার জন্য 3 জনকে দায়িত্ব দেওয়া হয়। একজন হচ্ছে যে মারা গেছে কবিরাজ, ওনার একজন ভাতিজা, ছোট ভাতিজা, ও মাদ্রাসায় পড়াশোনা করে। আর বাকি 2 জন হচ্ছে ওই বাড়ির আর কি সদস্য। ওদেরকে এই 3 জনকে দায়িত্ব দেওয়া হয় লাশটা রাত্রে পাহারা দেওয়ার জন্য আর কি। তো শীতের দিন থাকার কারণে আর কি কিছু সময় 1-2 ঘন্টা থাকার পরে যেই 2 জন লোক ছিল, ওরা 2 জন মানে বলতেছে যে আমাদের কাছে ভালো লাগছে না, খুব খারাপ লাগছে, আমরা থাকতে পারবো না। তো যে মানে ওনার যে ভাতিজা ছিল, উনি বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে তোমরা বাসায় চলে যাও, আমি একাই থাকতে পারবো, সমস্যা নেই, আমি রাতে কোরআন তেলাওয়াত করবো, সমস্যা নেই, আমার কোনো সমস্যা হবে না। তো এটা বলার পরে ওই 2 জন চলে যায়, বাসায় চলে যায়। চলে যাওয়ার পরে তো একাই থাকে। তো বসে বসে কোরআন তেলাওয়াত করছিল। এমন সময় মানে ওনার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ওয়াশরুমে যেতে হবে। তো মসজিদের পাশে কোনো মানে ওয়াশরুম বা এরকম কিছু ছিল না, এটার জন্য বাড়িতে যেতে হবে। তো বাড়ির ডিস্টেন্স বেশি না, অল্প একটু। তো ও ভাবে যে সমস্যা নাই, আমার তো 2-3 মিনিটের বেশি লাগবে না, আমি যাই একটু। তো লাস্টে এখানেই রেখে ও বাড়িতে যায় ওয়াশরুমে। যাওয়ার পর ওয়াশরুম থেকে ফেরার পথে ও দেখে যে মসজিদের সামনে যে একটা লাইট জ্বলছিল, লাইটটা অফ। এবং মসজিদের সামনে ছোটই মাঠটাতে দেখা যাচ্ছে প্রায় 40-50 জন লোক সাদা মানে
পাঞ্জাবি পরা আর কি, একদম পায়ের হাঁটু পর্যন্ত, টাকনু পর্যন্ত, আর পাগড়ি পরা, সাথে মানে সাদা একদম অনেক বড় বড় দাড়ি আর কি। তো ওনারা মানে অনেক লোক এখানে জড়ো হয়ে আছে, আর 4 জন লাশের খাটিয়াটার চারপাশে ধরে মাটি থেকে উপরে তুলে ফেলছে, মনে হচ্ছে নিয়ে যাবে এমন একটা অবস্থা। তো ও এটা দেখার পর একটু দূর থেকে ও ডাক দেয় যে এই কে তোমরা, আর লাশের খাটিয়া ধরছো কেন? তো ওখান থেকে একজন একজন একটু বয়স্ক টাইপের একজন ছিল, উনি অ্যান্সার করে যে কেন, এটা আমাদের লাশ, আমরা এটা নিয়ে যাব। এটা শোনার পরে তো অবাক হয়ে যাবে, বলে কি তোমাদের লাশ? এটা তো আমার চাচার লাশ, আমরা সবকিছু ইয়ে করে রাখছি, কালকে জানাজা দিব, তারপর দাফন করবো, আর তোমরা কি বলতেছো এটা তোমাদের লাশ? ওরা বলতেছে না, এটা তোমাদের না, এটা আমাদের লাশ, আমরা নিয়ে যাব। এটা শোনার পরে ও মানে কিছুটা গেস করতে পারে যে সামথিং ইজ রং। তো ও কি করে, মানে দোয়া দরুদ পড়া শুরু করে। তো ইন দ্য মিন টাইম মানে ওই টাইমেই প্রায় ওর চোখের সামনে থেকেই প্রায় সবগুলা মানুষ হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়। ঠিক আছে, তো এটা দেখার পরে মানে ও কিছুটা ভয় পায়, পরে ও চিৎকার করার পরে বাড়ি থেকে আরো লোকজন আসে, সবাই মানে রাতে একবারে পাহারা দেয়, কোরআন শরীফ তেলাওয়াত করে। তারপরে ওই রাতে আর কোনো সমস্যা হয়নি। পরের দিন সকালে জানাজা দিয়ে লাশ সুন্দর মতোই দাফন করা হয়। তো তারপরে ওই দিনটা ভালো যায়। পরের দিন রাতের বেলা ওই ছেলেটাই স্বপ্নে দেখে যে ওই লোকগুলার মধ্যে ওই যে লোকটা অ্যান্সার করছিল যে এটা আমাদের লাশ, আমরা নিয়ে যাব, ও মানে ওই ছেলেটাকে স্বপ্নে দেখা দেয় যে তোমরা আমাদের লাশটা রাখতে পারবে না, আমরা আমাদের লাশ আমরা নিয়ে যাব। আচ্ছা, তো এটা ও স্বপ্নে দেখার পরে ও মসজিদের হুজুরকে এবং মানে আরো মুরব্বীদের কাছে শেয়ার করে বিষয়টা, যে আমি এই দেখছি স্বপ্নে। পরে ওনারা বলে না, এটা সমস্যা নেই, তুমি ওই দিন হয়তো ভয় পাইছো, এই জন্য তুমি এটা দেখতেছো, এটা কোনো ব্যাপার না। তো এরপরে 2-3 দিন ভালোই যায়, সমস্যা নেই। 2-3 দিন পরে ও আবার রাতে স্বপ্নে দেখে যে ওই লোকটাই ওকে বলতেছে যে পারছো লাশটা রাখতে, বলছিলাম না এটা আমাদের লাশ, আমরা নিয়ে যাব, আমরা ঠিকই নিয়ে গেছি। এটা শোনার পর ওর ঘুম ভেঙে যায় রাতে, ও আর রাতে ঘুমাতে পারে না। সকালে ভোরে ও ফজর নামাজ পড়তে যেয়ে হুজুরের কাছে শেয়ার করে বিষয়টা। হুজুর বলে যে আচ্ছা চলো আমরা কবরস্থানে যাই, দেখি কি অবস্থা। কবরস্থানে যাওয়ার পরে ওরা দেখতে পায় যে সবকিছুই ঠিক আছে, যেভাবে কবর দেওয়া ছিল ওইভাবেই আছে, উপরে যে খাঁচা দেওয়া আছে ওই খাঁচাটাও ঠিক আছে। তো হুজুর বলে কই, কবরের তো কোনো সমস্যা নেই, সবই ঠিক আছে, এটা তুমি ভুল দেখছো বা স্বপ্নে দেখছো, ভয় পাইছো, এই জন্য এমন কি হচ্ছে তোমার। কিন্তু ও মানে না, ও বলে না, আমি দেখতে চাই আসলে কি হয়েছে। পরে মানে ওর জোরাজুরিতে পরে হুজুর এবং এলাকার কিছু মুরব্বীরা সহ আর কি কবরটা আবার নতুন করে খোঁড়ার জন্য আর কি আসে। পরে কবরটা খোঁড়ার পরে প্রথমে মাটি টাটি তোলার পরে দেখতেছে সবকিছুই ঠিক আছে, বাঁশ বা কলাপাতা যেভাবে দেওয়া হয়েছে সবকিছুই ঠিক আছে। কিন্তু যখন বাঁশগুলো সরানো হয় তখন সবার মানে একদম চোখ ছানা ভরা, ভিতরে কোনো লাশ নেই। আচ্ছা, শুধু ফাঁকা। তার মানে স্বপ্নে যেটা বলেছিল সেটাই ওইটাই বাস্তব হয়, মানে ভিতরে কিছুই নেই, ফাঁকা। এটা দেখার পরে তো সবাই অবাক। তারপর আর কিছুই করার থাকে না, মানে ওদের মানে ওর স্বপ্নটা বা ওই কথাটাই বাস্তব হয় আর কি। তো পরবর্তীতে এটা আর কি আমাদের ওই এলাকাতে খুব প্রচলিত একটা ঘটনা। আমি এটা আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ। নন্দিতা আমাদের একটা ঘটনা পাঠিয়েছেন কলকাতা থেকে, যে ঘটনাটি আমরা শুনবো। এটি একটি অডিও ক্লিপ। সেই অডিও ক্লিপটি শোনার পরে আবার নতুন অতিথি নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি 88 FM এন্ড ডু ফুর্তি। হ্যালো রসঙ্গি ভাই, আমি নন্দিতা কলকাতা ইন্ডিয়া থেকে বলছি। আমি ভূত এফএমের খুব বড় একজন ফ্যান। বিগত 2.5 বছর ধরে আমি ভূত এফএম শুনছি, তো নিয়মিত শোনা হয়। মাঝে মধ্যে কিছু এপিসোড হয়তো মিস করে গেলে সেটা অ্যাপের মাধ্যমে শুনেনি। আমার কাছে আমার কিছু ফ্যামিলি স্টোরি রয়েছে, তো সেগুলো আমি আপনাদের সঙ্গে অনেকদিন ধরে শেয়ার করতে চাইছিলাম, কিন্তু সময় না হয়ে ওঠার কারণে হয়তো অনেক শেয়ার করে ওঠা হয়নি। তো এই মুহূর্তে আমার কাছে কিছু স্টোরি রয়েছে, তার মধ্যে থেকে আমি একটা স্টোরি আপনাদের শোনাতে চাই। সেটা হচ্ছে আমাদের ফ্যামিলিরই স্টোরি, আমাদের ফ্যামিলিতে ঘটে যাওয়া কিছু ঘটনা। আমার মায়ের মামার বাড়ি, সেটি বসিরহাট জেলার একটি গ্রাম অঞ্চলে। তো সেখানে আমার মায়ের ফ্যামিলির মানে মায়ের মামা ও তার বড় ফ্যামিলি ছিল। মায়ের মামা 5-6 মামা, ইভেন তাদের খুব বড় সংসার। তো সেখানে সবাই একসঙ্গেই থাকতো। তো প্রতিটা ভাইয়ের যে ঘরগুলো ছিল রাউন্ড করে বাড়িটা ছিল, মধ্যিখানে ফাঁকা জায়গা, আর ইভেন ঘরগুলো সব 10-12টা ঘর পুরো গোল করে ঘেরা। তো ঘরের ঠিক পেছনে একটি জায়গা, সেখানে একটা বেল গাছ এবং বেল গাছের সামনে একটা পুকুর ছিল। তো
ওখানকার মানুষের এবং আমাদের এই ফ্যামিলির কিছু মানুষের বিশ্বাস ছিল যে বেলগাছে ব্রহ্মদৈত্য বলে কোনো একটা আত্মা নিবাস করে। তো একটা পুজোর সময়, দুর্গা পুজোর সময়, তো দশমীর দিন রাত্রেবেলা তো প্রত্যেকে নিজের বাড়ি ঘরের সামনে সবার বাচ্চাদেরকে দোল্লায় টাঙিয়ে, দোল্লায় শুইয়ে এবং সবাই ঠাকুর বিসর্জন দেখতে যায়। তো পুরো বাড়িতে কেউ না থাকায় একটি বৃদ্ধ মহিলাই শুধু ছিলেন যিনি চোখে দেখতে পেতেন না। তিনি সেই ঘরের মধ্যে, যে ঘরে তিনি বৃদ্ধ মহিলাটি ছিলেন, সেই ঘরে একটি শিশু কন্যা ছিল। সেই শিশু কন্যাটি নবজাত শিশু কন্যা, এই মাস 3-4 হবে হয়তো। তো সেই শিশু কন্যাটি কে ওখানে রেখে বাকি সবাই মানে আধ ঘন্টার জন্য শুধু দুর্গা মণ্ডপের কাছে গেছিল। শিশু কন্যাটি ঘুমাচ্ছিল। তো দুর্গা মণ্ডপটা ঘর থেকে জাস্ট কিছুটা দূরেই, বেশি দূরেও না। তো বাকি সবার ঘরেই সবার বাচ্চা, কারোর বাচ্চা দোলায় ঘুমাচ্ছিল, কারোর বাচ্চা খেলছিল। তো এমতো সময় বাড়িতে শুধু বড় কেউ ছিল না, বড় বলতে শুধু ওই অন্ধ ঠাকুমাটি ছিলেন। তো এমতো সময় হঠাৎ যখন সবাই বাড়ি ফিরলো পুজোর শেষে, তো পুজো বিসর্জনের শেষে, তো বাড়িতে এসে সে যে যার ঘরে যে ঘরে ঠাকুমাটি ছিলেন সেই ঘরে গিয়ে দেখলেন যে ঠাকুমাটির দোল্লাটা দুলিয়ে যাচ্ছে, কিন্তু দোল্লাতে বাচ্চা নেই। তো সবাই ভাবলো যে বাচ্চাটি হয়তো কোথাও কোনো কারণে দোল্লা থেকে পড়ে গিয়ে হামাগুড়ি দিয়ে বা কোনো কারণে এদিক ওদিক চলে গেছে। তো সারা বাড়ি, ইভেন সমস্ত স্থানে বাচ্চাটিকে খোঁজা শুরু হয়ে গেল। তো বাচ্চাটিকে খুঁজতে খুঁজতে কোনো এদিক ওদিক, ইভেন বাড়ির পেছনে সব জায়গায় খোঁজা হলো, তো কোথাও পাওয়া গেল না। তো অবশেষে বাড়িরই এক ব্যক্তি তিনি বললেন যে পেছনে পুকুর ধারে যদি কোনো কারণে চলে গিয়ে থাকে বা কোনো জন্তু জানোয়ার যদি মুখে করে তুলে নিয়ে গিয়ে থাকে, তো সেই জন্য পিছনে পুকুর ধারে একবার ওই জায়গাটা বেলগাছের গোড়ায় গিয়ে দেখা যাক। তো সেখানে যখন গেলেন তো সেখানে দেখতে পেলেন না কারো কোনো কিছু, কিন্তু সেখানে গিয়ে টর্চ মেরে যখন দেখা গেল, এদিক ওদিক টর্চ মারতে হঠাৎ বেলগাছের ওপরে যখন টর্চের আলোটা কোনো কারণে পড়লো, তখন বেলগাছের উপর থেকে একটা ঝপ করে আওয়াজ হলো, কিছু জলের মধ্যে পড়া। তো সেই আওয়াজটা শুনে সবাই যখন জলের মধ্যে টর্চটা মারলো, তো টর্চটা মারতে দেখলো যে জলটার মধ্যে কিছু একটা ভারী জিনিস পড়েছে। তো সঙ্গে সঙ্গে কেউ গিয়ে ওখানে ওটা দেখার জন্য যখন কেউ জলে ঝাঁপ দিল, গিয়ে দেখে বাচ্চাটার মৃতদেহ। তো সঙ্গে সঙ্গে সবাই বাচ্চাটার মৃতদেহ দেখার পরে সবাই যখন বেলগাছে লাইট মারলো, তখন কেউ একটি অদ্ভুত মানে খুবই ভয়ঙ্কর একটি দৃশ্য দেখলো, যে মানে একটি লোমশ হাত, লোমশ পা, ইভেন শুধু কালো বড় বড় চোখ, লাল চকচকে বড় বড় চোখ, এরকমই একটি অবয়ব দেখলো এবং সেটা বিকট হাসি করে কোথাও উধাও হয়ে গেল। তো বাচ্চাটাকে যখন তুলে আনা দেখা গেল যে বাচ্চাটার বডিতে এক বিন্দু রক্ত নেই, আর গলার ঠিক, ছোট শিশুর গলার ঠিক নলির দুই পাশে, নলির এক পাশে দুটো ফুটো। তো ইভেন সেখান থেকে সমস্ত রক্ত বোধহয় বেরিয়ে গেছে বডির, সেটা বোঝা যাচ্ছে যে বডি থেকে ফটো রকম বাচ্চাটা পুরো একদম সাদা হয়ে গেছে। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। সেভাবে ডাক্তার তখন অ্যাভেলেবেল ছিল না, তখন ওই পাড়ারই যে সমস্ত যে কিছু হাতুড়ে ডাক্তার বা বৈদ্য টাইপের ছিল তাদের কাছে বললেন যে সেই রক্ত অল্পতার জন্য বাচ্চাটি মারা গেছে। তো মানে পুরো শরীরের হঠাৎ করে সমস্ত রক্ত শূন্য হয়ে গেছে। তো পরবর্তী সময় ওই বেলগাছটার মানে একটি মানে গুণিনকে নিয়ে আসা হলো, নিয়ে বেলগাছটা দেখানো হলো। তো দেখানো হওয়ার ফলে তিনি বললেন যে বেলগাছটা কিছুদিন ওখানে বাড়ি করার জন্য সবাই বাড়ির প্রত্যেকে একটা ডিসিশন নেওয়া হয়েছিল যে এখানে একটি বাড়ি বানানো হবে। তো তার জন্য ওখানে মাপজোক করা হয়েছে, বেলগাছটা কাটা পড়ার একখানা ওখানে ওরা উদ্যোগ নিয়েছে যে বেলগাছটাকে কেটে ফেলে দেওয়া হবে। তো ইভেন সেই জন্য নাকি উনি ওই যে বেলগাছে যে অবস্থান করতে যে ব্রহ্মদৈত্যটা, সে আমাদের জাস্ট একটু শিক্ষা দেওয়ার জন্য যে মানে ওখানে উনি আছেন যেন গাছটার কোনো ক্ষতি না হয়, সেই জন্য উনি এই মানে বাচ্চাটার ক্ষতি করে। তো তখন বললো যে আজকে এই বাচ্চাটার ক্ষতি করতে পেরেছে, আবার অন্য সময় অন্য কোনো বাচ্চার ক্ষতি করবে এরকম হুঠাৎ। তো তার জন্য যে ওঝা এসেছিলেন তিনি এসে বললেন যে এই গাছটাকে বন্ধ করতে হবে, বন্ধ করে ওই যে বেলগাছে যে ওর যে আত্মাটা রয়েছে বেলগাছের মধ্যে, সেই আত্মাটাকে অন্য কোনো স্থানে স্থানান্তরিত করতে হবে। আর এইটা যে এখান থেকে সেকে চলে যেতে হবে, বিকজ তিনি যে এই কাজ করেছে বাড়ির একটি বাচ্চার ক্ষতি করে দিয়ে গেছেন, যে একটি বাচ্চা অসহ্যজাত বাচ্চা মারা গেছে। তো সেইটার জন্য যাতে মানে
ওনাকে এখান থেকে মানে বিতাড়িত করা যায় ব্রহ্মদৈত্যটা, সেই জন্য তারা এই একটা অভিপ্রায় নিলে একটি যজ্ঞ করলো। তো যজ্ঞ করার পরে গাছটাকে বন্ধ করে সেই গাছটাকে কিছুদিন পরে, একটা নির্দিষ্ট দিন পরে, 11 দিন পরে গাছটাকে কেটে দেওয়া হলো। কেটে দেওয়ার পরে সেই সময় আর যদি ইনিশিয়ালি কোনো সমস্যা হয়নি, কিন্তু যে মায়ের যে মামা, মানে যে দাদুর বাচ্চাটি মারা গেছিলেন, যে বাচ্চা শিশুকন্যাটি মারা গেছিলেন, তার যে মা মানে আমার মায়ের মামি, তিনি পরবর্তী সময়ে যে কটা সন্তান জন্ম দিতেন, ওই ঘটনাটি ঘটার পরে তিনি যে কটা সন্তান জন্ম দিতেন, প্রতিটা সন্তানই কোনো না কোনো কারণে মারা যায়। 1 বার 2 বার 3 বার করে এরকম 4-5টা সন্তান তার মারা গেছে, ইভেন বিনা কারণে শ্বাসরোধ হয়ে মারা যেত। তো পরবর্তী সময় এই ব্যাপারটা যখন অনেক বেশি হলো, যে পরপর প্রতিটা বাচ্চা মারা যাচ্ছে, তখন তারা এটাকে একটা ভালো থেকে বড় একটা ওঝার কাছে নিয়ে গেলেন। তো সেখানে গিয়ে সে ওঝাটা বললেন যে এই যে গাছটা, বেল গাছটার সমস্ত ঘটনায় প্রথম থেকে খুলে বলা হয়েছে। তো তারপরে তিনি বললেন যে এই গাছটা যে কাটা হয়েছিল, যার ফলে ওকে ঠিক করে তাড়ানো যায়নি, মানে আমাদের যে রিচুয়ালস গুলো করা হয়েছিল সেই রিচুয়ালস গুলো প্রপার হয়নি। তো যার ফলে কি হয়, সেই প্রভাবটা থেকে গেছে। আর উনি ওই ব্রহ্মদৈত্যের প্রভাবে যখনই ওই পার্টিকুলার ওই মামার মানে যখনই বাচ্চা কাচ্চা হতো, আমার মায়ের ওই মামার যখনই মানে ওয়াইফের বাচ্চা হতো, তখনই ওকে অ্যাটাক করে মামিকে পজেস করে বাচ্চাটা মামির দ্বারাই মেরে ফেলানো হতো। মামি নিজে চাপ দিয়ে বা শ্বাসরোধ করে মেরে ফেলতে বাচ্চাটাকে। তারপরে অনেক ট্রিট করে, অনেক কবচ, অনেক গুণিনকে দেখিয়ে ভালো করে ওনাদের যে লাস্ট যে গুণিনকে দেখানো হয়েছিল, তিনি ভালো করে ওনাকে ঝাড়িয়ে ওনার সমস্ত দেহ বন্ধ করে ওনাকে তাবিজ দিয়ে, তারপরে যখন ওনার বাচ্চা আবার আসলো, তখন ওনাকে এই চত্বর থেকে মানে ওনার অন্য জায়গায় অনেক দূরে কোথাও মানে পাঠানো হলো, অন্য কোনো রিলেটিভের বাড়িতে। সেখানে গিয়ে বাচ্চাটা 1 বছর বড় হলো, তারপরে সে আবার পুনরায় এখানে আসলো। তো এইভাবে তারপর থেকে আর সেরকম কোনো অসুবিধা হয়নি। এখন সেরকমই রয়েছে, কিন্তু আমরা আমাদের ফ্যামিলিতেই স্টোরিটা খুবই প্রচলিত। ইভেন সেই মামা দাদু হয় আমার, তো আমরা তাকেও দেখেছি। ইভেন তারপরে যে তার যে সন্তান হয়েছে, সেই 2টো সন্তান হয়, একটি ছেলে একটি মেয়ে। তো তারাও এখন প্রতিষ্ঠিত, তারা মানে এখন মানে ভালোভাবেই রয়েছে, কিন্তু কারোর কোনো অসুবিধা আর হয়নি। তো এটা আমাদের ফ্যামিলির একটা খুবই প্রচলিত ঘটনা। মানে এটার জন্য কোনো প্রমাণ বা কোনো কিছুর প্রয়োজন হয় না, বিকজ যে এইটা আমাদের ফ্যামিলির সঙ্গেই হয়েছে। তো এটা খুবই আমাদের কাছে একটি মানে রহস্যজনক থেকে শুরু করে বলতে পারেন একটি খুবই ভীতিপ্রদ একটি ঘটনা, বাট এটা খুবই সত্যি ঘটনা। আমি আশা করব যদি আমার ঘটনা সিলেক্টেড হয়, তাহলে আমি এরকম আরো অনেক রোমাঞ্চকর এবং রহস্যজনক ঘটনা আমার কাছে রয়েছে, হয়তো কিছু আমার সঙ্গেও ঘটেছে, তো সেইগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ এভরিওয়ান। সবার জন্য শুভকামনা রইল। আর 16ই ডিসেম্বর আমার জন্মদিন। আশা করি বাংলাদেশের স্বাধীনতা দিবসের সঙ্গে সঙ্গে আমার জন্মদিনটাও আমি ভালো করে উদযাপন করব। আর আপনারা যদি আমাকে উইশ করেন, তো আমার আরো বেশি খুবই আনন্দিত লাগবে। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ টিম ভূত এফএম। উইশ যে এরকম ভূত এফএম আরো অনেক 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 বছর চলুক, যাতে আমরা এরকম অনেক মজার গল্প, আরো অনেক ভীতিপ্রদ গল্প যেন আমরা শুনতে পাই এবং আনন্দিত হই। থ্যাংক ইউ সো মাচ। তো আপনার ঘটনায় যাই আমরা। ঘটনাটি যে আপনি বলবেন, এটা কতদিন আগের ঘটনা? এটা রিসেন্টলি গত আগস্ট মাসের 5 তারিখে ঘটে যায় আমার সাথে ঘটনাটা। তার মানে তো খুব টাটকা একটা ঘটনা। শুনি আমরা ঘটনাটি। আচ্ছা, প্রথমে বলে নেই, আমি একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তো বর্তমানে একটা সরকারি হসপিটালে ইন্টার্নি অবস্থায় আছি। আমি সঙ্গত কারণে আর কি নামটা উল্লেখ করতে চাচ্ছি না। তো ইন্টার্নি স্টুডেন্ট হওয়ার কারণে আমাদের ম্যাক্সিমাম টাইমেই রাতে নাইট ডিউটি করতে হয়। তো আমাদের আর কি একটা শিডিউল থাকে, ওই শিডিউল অনুযায়ী আমরা নাইট ডিউটি করি। আচ্ছা। তো ওই দিন, ঘটনার দিন রাতে আমার ওই দিন নাইট ডিউটি ছিল না। আচ্ছা। কিন্তু হসপিটাল থেকে আমার একটা ফোন আসে। তো আমি ফোনটা পিক করার পরে দেখি যে হসপিটাল থেকে আমার একজন স্যার আমাকে ফোন দিচ্ছে। উনি মানে আমাকে বলে যে আজকে ইন্টার্নি স্টুডেন্টরা আসে নাই, তো হসপিটালে অনেক ভিড়, উনি একা একা পারছে না, আমাকে যাওয়ার জন্য আর কি রিকোয়েস্ট করে। তো কি আর করা, কিছু করার নেই, আমি রাজি হই। আচ্ছা। তো ফোনটা আসে 11:30টার দিকে। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে রওনা দিতে দিতে প্রায় 12টা বেজে যায়। তো দেন আমি রওনা দিই।
রওনা দেওয়ার পরে আমার বাসা থেকে হসপিটালের দূরত্বটা মোটামুটি ভালোই। তো আমার যেতে হয় 3 ভাগে আর কি, ভেঙে ভেঙে। ফার্স্টে অটোতে করে যেতে হয়, তারপর কিছুটা পথ নৌকা দিয়ে আর কি নদী পার হতে হয়, তারপর রিক্সায় করে যেতে হয়। তো প্রথম 2টা ধাপ আমি ঠিক মতোই যাই, যাওয়ার পরে রিক্সাতে উঠি। ওঠার পরে ওই সময় তো প্রায় 12:30টার মতো বাজে। তো দেখা গেল মানে ওই সময় রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, মানুষজন তেমন ছিল না। তো রিক্সাতে ওঠার পরে রিক্সা ঠিক মতোই চলছিল। কিছুটা পথ যাওয়ার পরে আমরা হাইওয়েতে উঠি। তো হাইওয়েতে উঠলে ওখানে 2টা লেন আর কি রাস্তা, আসার জন্য একটা, যাওয়ার জন্য আরেকটা। তো আমরা যাচ্ছিলাম, ল্যাম্পপোস্টের আলোতে রিক্সা চলছিল, ভালোই লাগছিল, পরিবেশটা খুব শান্ত। তো ওই টাইমে হঠাৎ করে মানে আমার নজরে আসে যে আমাদের অপোজিট লেন থেকে 2টা ছেলে একটা বাইক নিয়ে আসছে। আচ্ছা। তো তারা বাইকটা মোটামুটি হাই স্পিডেই আসছিল তাদের। তো আসার পথে রাস্তা কিন্তু ফুল ক্লিন, রাস্তায় কোনো লোকজনও নেই বা গাড়ি ঘোড়াও নেই। তো হঠাৎ বাইকটা আস্তে আস্তে যখন মোটামুটি আমাদের কাছাকাছি আসে, আমাদের অপোজিট লেনে কাছাকাছি যখন আসে, ঠিক ওই মুহূর্তে হঠাৎ বাইকটা জাম্প করে এবং উল্টে যায়। এবং বাইক যে ড্রাইভ করছিল যে ছেলেটা, সে ওখানেই মানে বাইকের নিচে পড়ে যায়। আর পিছনে যে ছেলেটা ছিল ও কিছুটা দূরে যেয়ে পড়ে। তো আমি রিক্সা থেকে এই জিনিসটা দেখি, দেখার পরে মানে আমি বুঝতে পারছিলাম না হঠাৎ করে এমন একটা পরিবেশে এমন হলো কেন। রাস্তা পুরো ক্লিয়ার, কোথাও কোনো স্পিড ব্রেকার বা আইল্যান্ড কিছুই নেই, ফাঁকা রাস্তাতে এরকম হওয়ার কারণটাকে আমি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, ওইটা ভাবার সময় ছিল না তখন আমার। আমি রিক্সা থেকে নামি এবং খুব দ্রুত মানে তাদের কাছে যাই, এবং আমার সাথে আমার রিক্সাওয়ালা মামাও যায়। তো সেখানে যাওয়ার পরে আমি ফার্স্টে ফলো করি যে ছেলেটা একটু দূরে যেয়ে পড়েছে সে মোটামুটি ঠিক আছে, এখন সে উঠে বসেছে আর কি, এবং হাতে যেখানে ব্যথা ট্যাথা পাইছে হাতে মাথায় ওখানে ধরতেছে আর কি। আর যে ছেলেটা বাইকের নিচে পড়ছে মানে ড্রাইভ করছিল, সে বাইকের নিচে ছিল। তো আর বাইকটা তখনো স্টার্টিং অবস্থায় ছিল। তো যাই হোক, আমি আগে ফার্স্টেই যাই যে ওকে উদ্ধার করার জন্য, এখনো বাইকটা স্টার্ট আছে, ওইটা অফ করে ওকে উদ্ধার করার জন্য। কিন্তু ওর কাছে যাওয়ার পরে মানে সবচেয়ে আজব ব্যাপার হচ্ছে এটাই যে ও মানে ওর অবস্থা খুব গুরুতর, কিন্তু ও বলতেছে যে আমাকে না, আগে আমার ফ্রেন্ডকে ধরেন, যে দূরে যে জায়গা, আপনারা মন দিয়ে শুনবেন এই জায়গা। সে আমাকে বলতেছে যে ভাইয়া আমাকে না ধরে আগে আমার ফ্রেন্ডটাকে ধরেন, এবং ওকে ওই মেয়েটা মেরে ফেলবে। মানে এটা শোনার পরে আমি আরো বেশি মানে অবাক হয়ে যাই যে ওই মেয়েটা বলতে এখানে তো কোনো মেয়ে নেই, শুধু আমরা 4 জন মানুষ আছি, আমি, আমার রিক্সাওয়ালা মামা আর ওরা 2 জন, এছাড়া আর কেউ নাই। কিন্তু ও বলছে যে ভাইয়া ওকে আগে ধরেন, ওকে ওই মেয়েটা মেরে ফেলবে। তো এটা শোনার পরে মানে আমার মাথা কাজ করতেছিল না, এটা কি হচ্ছে। তো যাই হোক, ওটা ভাবার সময় ছিল না, আমি তাড়াতাড়ি করে ঘুরে আর কি ওই দিকে তাকাই, ওই ছেলেটার দিকে। মানে এইটাই হচ্ছে সবচাইতে মানে শকিং মুভমেন্ট হচ্ছে যে আমি একটু আগে ওকে দেখলাম যে ও রাস্তায় উঠে বসছে এবং ওর হাতে পায়ে যেখানে ব্যথা পাইছে ওখানে ধরতেছে। তো এখন আমি তাকানোর পরে দেখতেছি যে সে ওর মানে মুভমেন্টটা বা ইয়াটা দেখে এমন মনে হচ্ছে যে ওর গলা থেকে হাত দিয়ে কিছু সরানোর চেষ্টা করছে। মনে হচ্ছে কেউ কারোর গলাতে চাপ দিয়ে ধরলে যেরকম হয় অনেকটা ওই রকম, এবং মানে মাটিতে অনেক মানে ছুটাছুটি করছে আর কি, এমন অবস্থা। পরে মানে আমি এটা দেখার পরে আমি বুঝতে পারছিলাম না যে এটা কি হচ্ছে। আচ্ছা। পরে আমি মানে তাড়াতাড়ি করে ওই দিকে ঘুরে ওর কাছে যাওয়ার মানে কাছাকাছি যাওয়ার মুহূর্তেই হঠাৎ করে মানে ওর দেহটা পুরো একদম ঠান্ডা হয়ে যায়, নিথর হয়ে যায়, মানে কোনো নড়াচড়া, কোনো মুভমেন্ট নেই। তো এটা দেখার পর আমি বুঝতে পারছিলাম না, আমি দৌড়ে যাই, ওকে ধরে জিজ্ঞাসা করি যে ভাই কি হয়েছে বা কি প্রবলেম, কোনো রেসপন্স নেই। তারপর আমি ভালো করে ডাক দিই, কিন্তু কোনো রেসপন্স না পাওয়ার পরে আমি ওর পালস এবং বিপিটা দেখি হাতেই। দেখার পরে আমি দেখতেছি যে অন দ্য স্পট মানে ওর হাত মানে পালস বিপি সবকিছু অফ। আচ্ছা। মানে তখন আমি পুরা মানে থ হয়ে যাই যে আমার চোখের সামনে আমি মাত্র ওকে দেখলাম সব ঠিকঠাক উঠে বসছে, কিন্তু এখন মানে 30 বা 40 সেকেন্ডের মধ্যে পালস বিপি কিছুই নেই। আমি বুঝতে পারছি যে ও আর নেই, কিন্তু মানে তখন আমার মাথায় কিছু কাজ করছিল না। আমি ওকে ধরে বসে পড়ি রাস্তার মধ্যে। তারপর আমার মানে কিছু সুস্থ মানুষ চোখের সামনে এরকম হয়ে গেল, একদম চোখের সামনে আমার। মানে তখন আমি মানে ওই জিনিসটা নিতে পারি নাই, আমি মানে অনেকটা মানে ফিজ হয়ে গেছি, মানে বরফের মতো ওইখানে বসে পড়ছি রাস্তার মধ্যে। দেন ঘটনা এখানে শেষ না, ঘটনা শুরু হলো কেবল। দেন মানে এটার পরে আমার আর কিছু মনে পড়ে মানে করতে পারছিলাম না। তো হঠাৎ আমার যখন মানে কিছুটা মানে সম্বিত ফিরে আসে, তখন আমার পিঠের মধ্যে কেউ হাত দেয়।
তো আমি পিছনে তাকাই, তাকানোর পরে দেখি হাইওয়ে ডিউটিরত পুলিশ আছে না, জি, ওই জি, জি। পুলিশদের একটা ভ্যান আমার পিছনে আছে আর 3টা পুলিশ আমার পিছনে। ওনারা আমার কাছে জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে এখানে, কিন্তু তখন আমার বলার মতো কোনো শক্তি বা বলবো যে আমার ওই রকম কোনো এবিলিটি ছিল না আমার ভিতরে। আমি ওই ছেলেটাকে ধরে বসেই আছি। তো তখন পাশ থেকে রিক্সাওয়ালা মামা সবকিছু খুলে বলে কি কি হয়েছে এখানে। তো বলার পরে তারা আর বেশি লেট করে না, আমাকে এবং ওই 2টা ছেলেকে সহ ওদের ভ্যানে করে তাড়াতাড়ি আমাদের হসপিটালে নিয়ে আসে। তো হসপিটালে আনার পরে আমাদের স্যার, আমার যে ডিউটিরত স্যার আছে, ওই স্যার আসে। আসার পরে ফার্স্ট ছেলেটাকে, যে ছেলেটাকে মানে মানে পালস বিপি অফ নিয়ে আসা হয়েছিল, হ্যাঁ, ওকে স্যার এসে চেক করার পরে মানে স্যার ঘোষণা দেয় যে ও মারা গেছে, ওয়ার্নিং। এটা শোনার পরে তারপরে আর কি হয় আমার আর কিছু মনে নেই। যখন আমার মানে সবকিছু আবার আমি জ্ঞান ফিরে বা বুঝতে পারি, তখন আমি মানে নিজেকে আবিষ্কার করি আমাদের হসপিটালের বেডে। তখন প্রায় সকাল 11:30 বা 12টা বাজে। তো আমি সবার কাছে জানতে চাই যে কি হয়েছে আমার। তখন তারা বলে যে আমি মানে ওই টাইমে সেন্সলেস হয়ে গেছিলাম এবং অনেক চেষ্টা করার পরেও আমার সেন্স মানে ফিরে আনা সম্ভব হয়নি। তো পরে আমি ওঠার পরে জিজ্ঞাসা করি কি হয়েছে, পরে বলে যে ওই ছেলেটা মারা গেছে আর যে বাইকের নিচে পড়ছিল ও মোটামুটি এখন সুস্থ আছে, ওকে আমাদের হসপিটালেই ভর্তি করা হয়েছে। তো তখন আমার মাথায় মানে অনেক পেইন ছিল, আমি মানে কোনো কিছু নিতে পারছিলাম না। পরে আমি স্যারের কাছ থেকে ছুটি নেই, বাসায় চলে যাব। তো যাওয়ার আগে আমি একবার মানে ওই ছেলেটাকে দেখতে যাই। যাওয়ার পরে দেখলাম যে হ্যাঁ, ওখানে যাওয়ার পরে আমাদের সিস্টারদের কাছে জিজ্ঞাসা করলাম কি অবস্থা। ওনারা বললো যে না, এখন মোটামুটি ভালো আছে, ও হাতে পায়ে কিছু ব্যথা পাইছে আর হাতের একটা বোনস ব্রেকডাউন হয়েছে। ড্রাইভ করছিলেন, তার অবস্থা এখন ভালো? হ্যাঁ, এখন মোটামুটি, হ্যাঁ এখন সম্পূর্ণ ভালো, মানে আউট অফ ডেঞ্জার। ওর শুধু বাম হাতের একটা বোনস ব্রেকডাউন হয়েছে আর এছাড়া মোটামুটি সবকিছু ঠিক আছে। তার মানে হচ্ছে কোনো মেজর অ্যাক্সিডেন্ট ছিল না? মেজর কোনো ধরনের কোনো প্রবলেম ওর ছিল না, যা ছিল নরমাল মাইনর। আচ্ছা। তো এটা আমি শোনার পর মোটামুটি ভালো লাগলো। তো আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাওয়ার পরে রিক্সায় করে যে ওখানে বলছিলাম ফার্স্টে যে আমার নদী পেরোতে হয়, তো আমি নদীর ওখানে যে নৌকাতে উঠি। উঠার পরে নৌকাটা একটু ছাড়ার পরে আমি হঠাৎ করে নৌকার সামনের দিকে ফটি। ওখানে আমি একটা মেয়ে দেখতে পাই। আচ্ছা। মেয়েটা ছিল মানে নীল শাড়ি, নীল চুড়ি, মানে পুরা শরীরে নীল জামা কাপড় পরা আর কি, আর কপালের টিপটা শুধু ছিল লাল। আচ্ছা, ঠিক আছে। মেয়েটা মানে আমি মেয়েটার দিকে তাকাই খুব ভালো করে, মেয়েটাও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো এটা দেখার পরে আমি একটু বিব্রত বোধ করে আমি মানে অন্যদিকে ফিরে তাকাই, ওই দিকে আর তাকাই না। যখন নৌকাটা ঘাটে যে মানে ফিরার পরে নামবো আমরা, তো নামার সময় মেয়েটা সবার সামনে ছিল, মেয়েটা সবার আগে নামার কথা, কিন্তু মেয়েটা নামছে না, মেয়েটা দাঁড়ায় মানে ওইখানে দাঁড়িয়ে ছিল। কিন্তু এই জায়গাতে আমি আরো বেশি হই যে আমি দেখতে পাই যে আমার নৌকার মধ্যে অন্য যে যাত্রীগুলো ছিল সবাই ওই মেয়েটার ভিতর দিয়ে, মনে হচ্ছে যে মেয়েটা একটা ধোয়া বা কুয়াশার কুণ্ডলীর মতো ওর ভিতর দিয়ে সবাই পাস করে চলে যাচ্ছে, ট্রান্সপারেন্ট, মানে ওর ভিতর থেকে ওর ভিতর দিয়ে সবাই বের হয়ে যাচ্ছে। এটা দেখার পরে মানে ওই জায়গাতে আমার হাত পা সবকিছু কাঁপা শুরু হয়ে যায়। আমি কিছু মানে বলতেও পারছি না, কিছু করতেও পারছি না, সোজা হয়ে দাঁড়ায় থাকি। তো ওই মুভমেন্টে মেয়েটা কোনো কিছুই না, ভয়ঙ্কর কিছুই না, জাস্ট আমার দিকে তাকায়া একটা হাসি দেয়, খুব সুন্দরভাবে একটা হাসি দেয়। হাসি দেওয়ার পরে আমার সামনে থেকে ভ্যানিশ হয়ে যায়। এটা দেখার পরে মানে আমি নৌকার মধ্যে বসে পড়ি, মানে আমি আর কিছু করতে পারছিলাম না, নড়াচড়ার কোনো শক্তি আমার ভিতরে ছিল না। তো ওই টাইমে নৌকাওয়ালা মামা ভাবে হয়তো আমি অসুস্থ বা কিছু, উনি আমাকে ধইরা আর কি একটা দোকান নিয়ে মাথায় পানি টানি দেয়। তো আমি কিছুটা সুস্থ হওয়ার পরে আমাকে একটা অটো করে বাসায় পাঠিয়ে দেয়। তো সরি, এই জায়গায় একটু মিস করছি। যখন মানে মেয়েটা হাসি দেয়া মানে ওখান থেকে চলে যায়, ওই টাইমে আমার মোবাইলে একটা ফোন আসে। হ্যাঁ, আমার মোবাইলে একটা ফোন আসে। ফোনটা আমি রিসিভ করার পরে মানে ফোনটা তোলার পরে আমি দেখতেছি যে আমার হসপিটাল থেকেই এখন বর্তমানে যেই ডিউটিতে আছে আমার ওই একটা ফ্রেন্ড আমাকে ফোন দিছে। তো আমি ফোনটা রিসিভ করার সাথে সাথেই ও আমাকে জানায় যে যে ছেলেটা এতক্ষণ ভর্তি ছিল, মানে যে বাইকের নিচে পড়ছিল ওই ছেলেটা স্বাভাবিক ছিল, সেই মাত্র মারা গেছে। এইটা শোনার পরে আমি আরো বেশি ভেঙে পড়ি এবং নৌকার মধ্যে বসে পড়ি আর কি। পরে নৌকাওয়ালা মামা আমাকে নিয়ে আর কি পানি টানি দিয়া ঠিক হওয়ার পরে একটা অটোতে করে বাসায় পাঠায়। বাসা যাওয়ার পরে আমার মাথার মধ্যে শুধু এই জিনিসটাই কাজ করতেছিল যে কালকে রাত্রে থেকে এখন পর্যন্ত মানে আমার সাথে কি হচ্ছে, এটা আমি মানে এটার কোনো কিছু বুঝতেই পারতেছিলাম না, আমার মাথা কাজ করছিল না। পরে যাক ভালো একটা গোসল করে ভালোভাবে খাওয়া দাওয়া করে আমি একটা ঘুম দিই। তো ঘুম থেকে সন্ধ্যায় আমি উঠি, উঠার পরে আমি আমার ওই ফ্রেন্ডকে ফোন দিই যে কিভাবে মারা গেল ওই ছেলেটা জানার জন্য। তখন তো আমার মাথায় কিছু ছিল না, আমি জিজ্ঞাসাও করতে পারিনি। তো দেন ওকে ফোন দেওয়ার পরে ও আমাকে বলে যে ওই ছেলেটা মরার আগে কিছু কথা বলতেছিল, মানে নিজে নিজে অনেক কিছু বলতেছিল। কথাগুলো ছিল এরকম যে ওই মেয়েটা আমার ফ্রেন্ডকে মারছে, এখন সে আমাকে মারতে আসছে, তোমরা সবাই আমাকে বাঁচাও।
এবং মেয়েটার বর্ণনা দেয় এরকম যে ও নীল শাড়ি পরা, নীল চুড়ি পরা, কপালে একটা নীল টিপ, লাল টিপ। এই মেয়েটা এখানে আসছে, এখন আমাকে মারবে, আমার ফ্রেন্ডকে মারছে আগে, এখন আমাকে মারবে, আমাকে বাঁচান। তো আমাদের হসপিটালের ডাক্তাররা বা সিস্টাররা সবাই জিজ্ঞাসা করে কোথায় মেয়ে, তো হাত দিয়ে শুধু বারবার দরজার দিকে দেখায় যে ওই যে ওখানে দাঁড়ায় আছে, কিন্তু কেউই কিছু দেখতে পায় না। তো লাস্ট কথা এইরকমই ছিল। তার কিছু সময় পরে হঠাৎ মানে ভালো সুস্থ, হঠাৎ ওর ওই আগের জনের মতোই মানে পালস বিপি হঠাৎ অফ, ও মারা যায়। তো এটা শোনার পরে আমি আরো বেশি অবাক হই যে মানে আমি যে মেয়েটাকে নৌকাতে দেখছিলাম এটার সাথে ওর বর্ণনা দেওয়া মেয়েটার কিন্তু পুরাপুরি মিল আছে। নীল শাড়ি, নীল চুড়ি এবং লাল টিপ সবকিছু একদম পুরোপুরি মিল আছে। মানে এটা শোনার পরে আমি তো আরো বেশি অবাক, কি ব্যাপার, তাহলে আমি ওকে মানে আমি এটা কি দেখলাম, আমি কেন দেখলাম। যাই হোক, এটার পরে মানে আমি এতটাই সিক হয়ে যাই যে আমার আর মানে হসপিটালে যাওয়ার মতো বা করার মতো আমার অ্যাবিলিটি থাকে না। আমি হসপিটাল থেকে ছুটি নিয়ে প্রায় বাসায় চলে যাই। প্রায় 1 মাসের মতো বাসায় ছিলাম আমি। তো মানে আর ফিরে নারায়ণগঞ্জে আসা হয় নাই। যখন আসি মানে মোটামুটি সুস্থ হওয়ার পরে আসি, তারপরে আমি প্রায় এই জিনিসটা ভুলে গেছি, এমন অবস্থা। তো একদিন হঠাৎ আমাদের ওইদিকে একটা মেলা হয়, তো আমি আমার কিছু ফ্রেন্ডদের সাথে ওইখানে মেলাতে ঘুরতে যাই। তো যাওয়ার পরে আমরা একটা দোকানে বসে ফুচকা খাচ্ছিলাম। তো পাশে একটা ফাঁকা জায়গা ছিল, আমি ওখানে ফলো করি আর কি। ফলো করার পর আমি ওই মেয়েটাকে ওই জায়গাতে দেখতে পাই। আচ্ছা, মানে এটা দেখার পরে আমি আরো বেশি ভয় পেয়ে যাই, আমার হাতের থেকে ফুচকার প্লেটটা পড়ে যায়। মেয়েটা সেম স্বাভাবিক ভাবে ওই ড্রেস আপ ওইভাবে আমার দিকে তাকায় আছে, এবং আমার হাত থেকে যখন ফুচকার প্লেটটা পড়ে যায় তখন সে আবার আগের মতো একটা হাসি দেয়, যে আবার ভ্যানিশ। এটা দেখার পরে মানে আমি আবার ওই রকম আগের মতো হয়ে যায়, মানে আমার কথা বলার মতো বা চলার মতো কোনো শক্তি থাকে না। পরে আমার ফ্রেন্ডরা ধরে আমাকে বাসায় আনার পরে আমি ওদের কাছে সবকিছু বলি। তো বলার পরে মানে ওরাও কিছু করতে পারে না, মানে কি করবে, ওদেরও কিছু করার নেই। পরে এটা যায়, কিন্তু সবচাইতে মানে কি বলে দুঃখের বলবো না কি বলবো আমি জানি না, মানে আমার সাথে এখন পর্যন্ত মেয়েটা 3 বার দেখা হয়েছে, সেম ভাবে আমি ওকে দেখতে পাই। তবে এখানে একটা বিষয় হচ্ছে এটা যে আমি মেয়েটাকে কখনো একা বা নিরিবিলি ভাবে দেখতে পাই না। আমি এমন জায়গায় দেখতে পাই যেখানে অনেক মানে লোকজন আছে, ক্রাউডেড এরিয়া গুলাতে, এইসব জায়গাগুলোতে আমি ওকে দেখতে পাই। তো আমি এখন পর্যন্ত এটা জানি না যে আমার সাথেই কেন এই ঘটনাটা ঘটলো, বা আমি ওই মেয়েটাকে কেন দেখতে পাচ্ছি, বা কি চায় আমার কাছে। কখনো কিছু বলেও না, কোনো কিছুই না, জাস্ট সামনে আসে, কিছু সময় থাকে, একটা মুচকে হাসি দেয়, দেন চলে যায়। তো এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো তরে আছেন। আপনারা হয়তো জানেন প্রতিনিয়ত আমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে চলে আসি আপনাদেরকে গল্প শোনার জন্য। তো আজকের গল্পটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং একটি গল্প হতে যাচ্ছে। আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করবেন। আমাদের কাছে আজকে যে গল্পটি পাঠিয়েছে আমাদের প্রতিদিনের লিসনার মোহাম্মদ আরিফ, তিনি তার গল্পটি আমাদের কাছে যেভাবে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। আরিফ আর তার বন্ধুরা সবাই অ্যাডভেঞ্চার প্রেমিক। তারা ঠিক করলো গ্রামের সবচেয়ে রহস্য স্থান, যেই স্থানগুলো আসলে অনেক কাহিনী জড়িয়ে আছে, বা যেই স্থানগুলো মানুষ ভয় পায় বা কিছু মানে বলা যায় যে ভুতুড়ে টাইপের গ্রাম, সেই গ্রামগুলোর সন্ধান শুরু করলো, কারণ তারা সেগুলোকে জয় করার চেষ্টা করবে। তো অনেক খোঁজাখুঁজির পর তারা একটা মানে সবচেয়ে রহস্যময় স্থান, একটি পরিত্যক্ত রেল লাইনের কাছে রাত মানে রেল লাইনের একটা কাহিনী তারা শুনতে পেল, এবং মানে সেই রেল লাইনে নাকি ভুতুরে একটা ট্রেন যায় বা এরকম একটা কিছু কাহিনী। তো তারা সিদ্ধান্ত নিল যে তারা যে 4 জন বন্ধু মিলে সেই গ্রামের সবচেয়ে রহস্যময় স্থানে একটি পরিত্যক্ত রেল লাইনের কাছে রাত কাটাবে। গ্রামের সবাই তাদের এই কাজ থেকে বিরত থাকার জন্য বলল। তারা বলল যে এটা অনেক ভয়ঙ্কর, অনেক রিস্কি, তো তাই তোমরা এটা করিও না। কারণ তাদের ধারণা ছিল এই রেল লাইনে এক অভিশাপ আছে। গ্রামের মানুষ বলতো রাতে নাকি একটা ট্রেন দেখা যায়, কিন্তু তারা কোনো শব্দ শোনা যায় না,
আর কি সেই ট্রেনটা যারা দেখে বা যারা সেই মানে ট্রেনের আশেপাশে থাকে তাদের জীবনে অমঙ্গল নেমে আসে, কারণ সেই ট্রেনটা তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করে, বা ট্রেনে যারা যাত্রী আছে সেই আত্মাগুলো তাদের সঙ্গে সবসময় মানে লেগে থাকে, এরকম একটা কিছু। তো আরিফ ও তার বন্ধুরা নিয়ে রাতের অন্ধকারে একটি ক্যাম্প ফায়ার করার জন্য রেল লাইনের কাছে পৌঁছালো। আর রেল লাইনটি ছিল অনেক পুরনো, আর তার উপরে জমেছিল ঘাস ও শ্যাওলা। চারদিকে ছিল শুধু ঝিঝি পোকার শব্দ। যখন তারা ক্যাম্প ফায়ার জ্বালানোর জন্য প্রস্তুত নিচ্ছিল, তখন তাদের মধ্যে থেকে এক বন্ধু জিসান হঠাৎ বলল, আমার মনে হচ্ছে আমাদেরকে কেউ পাশ থেকে লুকিয়ে লুকিয়ে তাকাচ্ছে। আরিফ তার বন্ধুরা হেসে উঠল, এসব তোমার মনের ভুল, আরিফ বলল। কিন্তু জিসান আরিফের কথা শুনল না, আর সে একাই তাঁবুতে চলে গেল, কারণ বাহিরে আসলে তার ভালো লাগতেছিল না বা কোনো শব্দ তাকে ডিস্টার্ব করতেছিল। যখন তারা ক্যাম্প ফায়ার জ্বালিয়ে গল্পর আসর জমিয়েছে, তখন আকাশ হঠাৎ করে চোখ বদ্ধ করে ফেলল। সে দেখতে পেল একটি পুরনো ট্রেন তাদের দিকে এগিয়ে আসছে। ট্রেনের জানালাগুলো ভাঙা, আর ভিতরে কালো ছায়া দেখা যাচ্ছে। সে চোখ খুলতেই দেখলো ট্রেনটি সেখানে নেই। এমন একটা দৃশ্য আসলে সে যখন সবার সঙ্গে শেয়ার করলো, সবাই কিছুটা হলো বিভ্রান্ত হলো, কারণ তাদের টিমের মধ্যে সব থেকে সাহসী ছেলে ছিল আকাশ। কিন্তু আকাশেই এরকম একটা স্বপ্ন দেখার পর কিন্তু অনেকটাই ঘাবড়ে গিয়েছে। তারা যখন রাত আরো গভীর হলো, আকাশ তার বন্ধুদের নিয়ে গল্প করছিল। হঠাৎ তারা একটি ট্রেনের শব্দ শুনতে পেল, কিন্তু তার সঙ্গে কোনো ট্রেন দেখা গেল না, শুধুমাত্র ট্রেনের শব্দই দেখা যাচ্ছিল। এবং তারা আসলে শব্দটা মানে এমন একটা অনুভব করতেছিল যেন তাদের খুব কাছাকাছি ট্রেনটা এসেছে এবং জোরে জোরে হুইসাল দিচ্ছে। আকাশ তখন তার মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখলো যে রেল লাইনের উপর দিয়ে কিছু অস্পষ্ট ছায়া চলে যাচ্ছে। ছায়াগুলো মানুষের মতো দেখতে ছিল, কিন্তু তাদের কোনো মুখ ছিল না, এবং তারা রেল লাইন থেকে অনেকটা উপর দিয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ ছায়াগুলো থেমে গেল, আর তারা আকাশের দিকে ফিরে তাকালো। তাদের চোখগুলো জ্বলন্ত কয়লার মতো জ্বলছিল। আকাশ দেখলো তাদের মধ্যে একজন তার দিকে হাত বাড়িয়ে কিছু একটা বলতে চাইছে বা কিছু একটা ইশারা করছে, কিন্তু কোনো শব্দ শোনা যাচ্ছিল না। আকাশ ভয়ে তার বন্ধুদের ডাকলো, কিন্তু ততক্ষণে সব বন্ধুরা ঘুমিয়ে পড়েছে। সে বুঝতে পারলো যে তারা সবাই তাঁবুর ভিতর অনেক আরাম করে ঘুমাচ্ছে। তখন সে মানে কি করবে বুঝতে পারতেছিল না, এবং সে কিন্তু দৌড় শুরু করলো। তখন সে দেখতে পেল যে সেই ছায়াগুলো তার পিছন নিয়েছে। সে দৌড়াতে দৌড়াতে রেল লাইনের একটি শেষ স্টেশনে পৌঁছালো। স্টেশনটি ছিল পরিত্যক্ত, আর তার উপর ছিল ধুলো আর মাকড়সার জাল। আকাশ যখন স্টেশনে ঢুকলো, তখন সে দেখলো একটি পুরনো ট্রেন স্টেশন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। ট্রেনটির দরজা খোলা, আর অনেক যাত্রী বসে আছে। তারা সবাই ছিল ছায়া, আর চোখগুলো জ্বলছিল তাদের। আকাশে মনে হলো সে যেন একটি স্বপ্নের মধ্যে চলে এসেছে। সে ট্রেনটির ভিতরে যাত্রীদের দিকে তাকালো, আর তার সামনে একটি ভয়ঙ্কর দৃশ্য চলে এলো। ট্রেনের যাত্রীদের মধ্যে একজন ছিল জিসান, যে তার বন্ধু আগেই ভয় পেয়েছিল। সে ছিল একটি ছায়া, আর তার চোখগুলো জ্বলছিল। সে আকাশের দিকে হাত নাড়ছে, যেন তাকে ডাকছে, এসো আমরা একসঙ্গে ট্রেন ভ্রমণে যাই। তো এমন একটা অবস্থায় আকাশ একদম প্রিপারেশন নিচ্ছে যে সে আসলে ট্রেনের মধ্যে উঠবে, কারণ তার বন্ধু তাকে ডাকছে। আর ইতিমধ্যে আকাশ কিন্তু আসলে সবকিছু গুলিয়ে ফেলতেছে, কোনটা স্বপ্ন বা সে কি করতেছে এই বিষয়টা কিন্তু সে কোনোভাবেই বুঝতে পারতেছে না। এমন একটা অবস্থায় সে ট্রেনের মধ্যে উঠবে বা পা রাখবে, এইরকম একটা সময়ের মধ্যে হঠাৎ করে মসজিদের পাশের থেকে আজানের শব্দ আসলো। আর এই আজানের শব্দের মধ্যে সব কিছু মানে হঠাৎ করেই উধাও হয়ে গেল, এবং পিছন থেকে জিসান আকাশকে ডাকছে, এই আকাশ
তখন আসলে আকাশ বুঝতে পারলো যে এতক্ষণ তার সঙ্গে যেটা হচ্ছে সেটা আসলে স্বপ্নের মধ্যে হচ্ছে বা ভুতুরে একটা কোনো কাহিনী তার সঙ্গে হচ্ছিল। তো তারপর তারা আসলে সত্যি এটাকে বিশ্বাস করলো যে আসলে ভূত বা এই জায়গাটি অনেক বেশি ভয়ঙ্কর, এবং পরবর্তী সময় তারা কিন্তু সেখান থেকে চলে গেল। তো দর্শক, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্যগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আমরা চলে যাব আমাদের অতিথির কাছে, এবং আমাদের সাথে আরো একজন নতুন অতিথি যোগ দিয়েছেন, তার কাছে তার ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনা শুনবো আমরা। সাদাত, আরেকবার নামটা বলতাম। তৌসিফ সাদাত। তৌসিফ ভাই, আপনার ঘটনায় চলে যাই আমরা। ধন্যবাদ রাসেল ভাই আমাকে সময় দেওয়ার জন্য। ঘটনাটা হচ্ছে শীতকালে নভেম্বরের 1 তারিখ। ওই দিন অনেক ক্ষণ ধরে কারেন্ট ছিল না। জি। তো যেহেতু কারেন্ট নেই, বাসায় কিছু করার নেই, তো আমরা সবাই ছাদে উঠি। ছাদে উঠে জাস্ট আমরা অনেক সময় এরকম ছাদে উঠি আমরা জাস্ট গল্প করার জন্য, সবাই একসাথে বসে গল্প করার একটা ভালো জায়গা ছাদ। তো ওই দিনও আমরা যেহেতু কারেন্ট নেই, আমরা উপরে ছাদে উঠি, উঠে সবাই একটা জায়গায় বসে গল্প করতে থাকি। যেহেতু শীতের রাত, স্বাভাবিকভাবে সবাই একটু একসাথে মিলে ঝিলে বসি। তো এই মধ্যে হঠাৎ আমাদের সাথে আমাদের অ্যাপার্টমেন্টের একজন সে তার সাথে করে, যেহেতু অন্ধকার, সাথে করে কিছু প্রদীপ নিয়ে আসে আর কি। এমনিতে তো প্রদীপ অন্ধকারে দেখতে ভাল লাগে, তো সাথে করে 4টা প্রদীপ নিয়ে আসে। তো হঠাৎ করে সে ওই আড্ডা থেকে উঠে ছাদে, আমাদের ছাদটা মোটামুটি বেশ বড়, তো ছাদের অন্য আরেকটা পাশে চলে গিয়ে সে 4টা প্রদীপ ধরানোর পর একটা স্পেস সে রাখে 4টার মাঝখানে, এবং সে মাঝখানে বসে। আমরা ব্যাপারটা ওইভাবে খেয়াল করিনি, আমরা আমাদের আড্ডাতেই মেতেছিলাম। তো সে যেটা করে যে সে ওই 4টা প্রদীপ চারদিকে জ্বালিয়ে সে মাঝখানটাতে বসে এবং বসে ধ্যান করতে থাকে। আচ্ছা। তো হঠাৎ কিছুক্ষণ পরে তার ধ্যানটা ভেঙে যায়। এবং কেন ভেঙে যায় সেটা অবশ্য আমরা ভাবে জানি না, বাট সে ধ্যান ভেঙে যায় এবং তার যে 4টা প্রদীপ জ্বলছিল সেগুলো হঠাৎ করে নিভে যায়। তো জায়গাটা স্বাভাবিকভাবেই কারেন্ট ওনায় অন্ধকার হয়ে যায় আবার আগের মতোই। তো সে ওই অবস্থায় ওই প্রদীপগুলো ওখানে পড়েছিল, এবং সে আমাদের সাথে এসে আবার আড্ডায় যোগ দেয়। আচ্ছা। তো যোগ দেওয়ার পরে আমরা সবাই মজা করছিলাম, কথাবার্তা বলছিলাম, ভালোই লাগছিল। তো হঠাৎ করে সে কেমন যেন একদম নিশ্চুপ হয়ে যায়, কথা বলা থামিয়ে দেয়। তো আমরা একটু অবাকই হই যে কি হয়েছে আসলে, ওর হঠাৎ কেন এরকম করছে। আচ্ছা। ও এমনিতে একটু ভীতু প্রকৃতির, ওর নাম হচ্ছে মিতুল, আমাদের পাশের বাসায় থাকে। তো আমরা ওকে জিজ্ঞেস করি যে কি হয়েছে তোমার, তুমি কেন নিশ্চুপ হয়ে গেলে। তো ও একটু সময় নেয় উত্তরটা দিতে। তো একটু সময় নিয়ে সে বলে তোমরা কি কোনো শব্দ শুনতে পাচ্ছ কিনা। তো আমরা বললাম যে কিসের শব্দ, যেহেতু আমরা সবাই এখানে অনেকে আছি, শব্দ হচ্ছিল আমাদের কথাবার্তার। তো সবাই আমরা ওকে আবার বলি কিসের শব্দ হচ্ছে, কই কিছু না, তো আমাদের কথাবার্তা তো হচ্ছে, শব্দ হবেই। তো বলে যে না না, এটা না কোনো নূপুরের শব্দ, তোমরা শুনতে পাচ্ছ কিনা। তো আমরা বললাম যে না, আমরা তো যেহেতু ওখানে হট্টগোল হচ্ছিল স্বাভাবিকভাবেই ওভাবে ক্লিয়ারলি শুনতে পারছিলাম না। তো আমাদেরকে বললো যে একটু চুপ হয়ে তোমরা শোনো, শব্দটা শোনা যায় কিনা। তো আমরা স্বাভাবিকভাবে একটু অবাক হলাম, ঠিক আছে বলতেছে, শুনি কি হয়, এমনি তো ভীতু প্রকৃতির। তো আমরা সবাই চুপ হয়ে শুনলাম। তো আমরাও যখন চুপ হয়ে যায় তখন আমরাও, আমাদের কানেও শব্দটা আসে, যে মনে হচ্ছে যে শব্দটা মানে মুভ করছে, যে এক জায়গা থেকে হচ্ছে, এমন না যে মনে হচ্ছে যে ছাদের চারপাশে শব্দটা ঘুরছে। আচ্ছা। কারণ এটা মুভ করছে, সব এক জায়গা থেকে হচ্ছে। তো এটা আমাদের কাছেও ভালো লাগেনি যে আমার এখানে কে শব্দ করবে, আমরা তো ওই ছাদে আমরাই আছি আর কেউ নাই, অন্য পাশেও কেউ নেই, তো কোথা থেকে শব্দটা হবে। তো আমরাও স্বাভাবিকভাবে একটু ভয় পেয়ে যাই, এবং ভয় পাওয়ার পরে তখন আর আমাদের ছাদে থাকতে ভালো লাগে না, আমরা ছাদে থেকে চলে যেতে চাই। আচ্ছা। তো এই মধ্যেই আমাদের 2 জন তারা আগে ভাগেই এই ব্যাপারটা বুঝতে পেরে তারা আগে চলে যায় আর কি। তো তারা যখন চলে যায় তখন তারা আমাদের যেই
লিফটের যে রুমটা আছে ওখান থেকে একটা আর্তচিৎকার শুনতে পায়। তো শুনতে পাওয়ার পর ওটা আমরা শুনি, পরে আমরা ওদের কাছ থেকে শুনেছি আর কি, এটা ওই আর্তচিৎকারের শব্দটা। তো যেটা হয় যে আমরা সবাই আস্তে ধীরে অন্ধকারের মধ্যে যে যার মতো করে বাসায় চলে যাই ও শব্দটা শোনার পরে। আচ্ছা। তারপরে যেটা হয় যে মিতুল যে ওর ছোট বোন বাসায় গিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। তো ওয়াশরুমে যাওয়ার পরে সে একই শব্দ সে তার ওই ওয়াশরুমেও শুনতে পায়, নুপুরের শব্দ হচ্ছে, এবং সে নিজেও একটু ভীতু প্রকৃতির, তো সে বেশ ভয় পেয়ে যায় এবং মানসিকভাবেও বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং অন্ধকার কি করবে, পরে ভয়ে ভয়ে সে ওয়াশরুম থেকে বেরিয়ে ঘুমিয়ে যায় আর কি। ওই ভয়ের মনে ভয় নিয়ে সে ঘুমিয়ে যায়। আচ্ছা। তো সে যখন ঘুমিয়ে যায় তখন সে একটা স্বপ্ন দেখতে পায়। স্বপ্নটা এরকম যে একটা মেয়ে সাদা পোশাক পরা, এবং কিন্তু সে তার চেহারাটা বুঝতে পারছে না, পুরো শরীরে সাদা পোশাক পরা এবং সে তার চেহারাটা বুঝতে পারে না। তো তাদের বারান্দায় একটা খরগোশ তারা পালে। তো ওই মিম সে দেখে যে তাদের ওই খরগোশটা, ওই মেয়েটা সাদা পোশাক পরা মেয়েটা খরগোশটাকে মানে মেরে ফেলতে চাচ্ছে, ছিঁড়ে ফেলতে চাচ্ছে, রক্তাক্ত অবস্থা করতে চাচ্ছে, এরকম একটা অবস্থা। আচ্ছা। সো এই স্বপ্নটা সে দেখে রাতের বেলা যখন ঘুমিয়ে পড়ে। তো এরপরে সে যখন সকালবেলা ঘুম থেকে উঠে, তো ঘুম থেকে ওঠার পরে সে মানে একটু আতঙ্কগ্রস্তই থাকে যে কি দেখলাম আমি, আমাদের বাসার খরগোশকে কি দেখলাম আমি। তো সে এরপরে সে একটু আতঙ্কগ্রস্ত অবস্থায় সে বারান্দায় যায়, ছুটে যাওয়ার পরে সে তার ওই খরগোশটা একটা কাপড় দিয়ে ঢাকা ছিল, রাতের বেলা শীতের রাত, তো কাপড় দিয়ে ঢাকা ছিল, সে কাপড়টা উঠিয়ে দেখে যে খরগোশটা একদম নিথর হয়ে পড়ে আছে, নিস্তেজ দেহ। তো সে প্রথমে আসলে মানে আন্দাজ করতে পারে না যে খরগোশটা কি আসলে মানে কি শীতে জমে গেছে না কি অন্য কোনো কিছু হয়েছে, কি হয়েছে বুঝতে পারে না। তো পরে যখন সে যখন খাঁচাটা খোলে সে খরগোশটাকে মৃত দেখতে পায় আর কি, জাস্ট সে স্বপ্নেই দেখেছে, যেটা সে স্বপ্নে রাতে দেখেছে। তো এটা অদ্ভুত আর কি ঘটনা, মানে জাস্ট যেটা স্বপ্নে দেখলো ছাদে যেটা হলো ওরকম কিছু একটা হয়ে গেছে আর কি এখানে। তো এই হচ্ছে আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি ঘটনাগুলো আপনাদের ভালো লাগতো। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমার সঙ্গে আরো একজন অতিথি আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ রিফাত, এসেছি কুমিল্লা থেকে, ঢাকার মহাখালীতে থাকি। রাসেল ভাই, আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটি আমাদের এলাকার হুজুরের কাছ থেকে শোনা। তো উনি যেভাবে বলেছেন আমি সেইভাবে শেয়ার করছি। ওনার কাছে একদিন একটা মহিলা ওনার মেয়েকে নিয়ে আসার পর হুজুরের কাছে যেগুলো বলে সেগুলো হলো যে তার মেয়ে খারাপ স্বপ্ন দেখে। খারাপ স্বপ্নগুলো হলো যে তার মেয়ে একদিন দেখে যে ঘুমাচ্ছিল, হঠাৎ করে সে দেখে যে সে দেখতে পেল যে একটা লাশ, তার মধ্যরাতে তার ঘুম ভেঙে গেল, ভেঙে এসে দেখতে পেল একটা লাশ তার সাথে শুয়ে আছে। তো লাশটা দেখে সে কিছুটা স্থ হয়ে যায়। হঠাৎ করে সে দেখেছে ওই লাশটা তার গলা চেপে ধরেছে, অর্থাৎ আমরা যেভাবে বলি যে বোবায় ধরা, ওরকম ভাবে তার পুরো শরীর পাথর হয়ে যায়। সে প্রচন্ড ভাবে ওই লাশটা তার গলায় চেপে ধরে। আসলে মধ্যরাত্রে হঠাৎ ঘুম ভেঙে গেছে, তার এই জিনিসটা দেখতে পেল। সে যতটুকু পারছে সে সূরা কেরাত পড়া শুরু করে দিয়েছে। সে সূরা কেরাত পড়ছে, এমন মানে শরীরটা নাড়ানোর চেষ্টা করছে। কিন্তু রাসেল ভাই, সে যখন সূরা কেরাত পড়া শুরু করেছে তো হঠাৎ করে সে লাশটা গায়েব হয়ে যায় এবং তার শরীরটাও সে আস্তে আস্তে ফ্রি হতে থাকে। হঠাৎ করে সে ঝাঁকুনি দিয়ে ঘুম থেকে উঠে যায়। তখন সে বুঝতে পারে যে আসলে সে এটা ঘুম ভাঙেনি, আসলে তার সেটা ছিল স্বপ্নের মধ্যে। তো এভাবে তার সাথে কয়েকদিন ঘটে। সে তার ঘরের মধ্যে রাত্র হলে, যখন গভীর রাত্র হয়ে যায়, তখন সে তার রুমের মধ্যে কাউকে ফিল করতে পারে, সে ছাড়াও একটা অস্তিত্ব আছে এমন কিছু সে একটা ফিল করতে পারে। আরেকটা প্রবলেম যেটা হয় যে সে যখন কোনো কিছু খায়, খাওয়ার মধ্যে তখন অহেতুক তার গলার মধ্যে বান পড়ে, অর্থাৎ আটকিয়ে যায়, হিচকে ওঠে বারবার। তো যেটা তুলনামূলকভাবে অনেক দিনে হচ্ছে, এবং সেই মেয়েটা কোনো কিছু খেতে পারছে না, তারপর খারাপ স্বপ্ন দেখে, এবং সেই মেয়েটা আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, রোগী হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে।
তো তার মার কাছে সে যখন এটা সে বলে তখন তাকে ডাক্তার দেখানো হয়, বাট ডাক্তাররা কোনো কিছু খুঁজে পায় না। পরবর্তীতে তিনি তার মেয়েকে নিয়ে হুজুরের কাছে আসেন। তো রাসেল ভাই হুজুরের কাছে আসার পর হুজুর যে জিনিসটা করেন ওটা আমার চোখের সামনে হয় যে হুজুর হাতে পানি নেন, নিয়ে ওই মেয়েটার মাথার মধ্যে অর্থাৎ তালুর মধ্যে চাপ দিয়ে ধরে তিনি সূরা পড়া শুরু করেন। যখন তিনি সূরা পড়া শুরু করেন তখন ওই মেয়েটা মোচড়ামুচি শুরু করে দেয় সাপের মতো। এক পর্যায়ে সে যখন এমন করছে, হুজুর অলরেডি হাত রেখে সূরা পড়ছে এবং এক সময় সে বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে গেলে তো হুজুর বলে যে আপনার মেয়েকে তাবিজ করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তাবিজ করা হয়েছে, এবং এখন তাকে ওই তাবিজটা তুলে আনতে হবে। কি করতে হবে? তো বললো যে মেয়েটা তখনও বেহুশ, বললো যে আপনি আপনার স্বামীকে নিয়ে কালকে আসবেন, আসলে আমি বলে দেবো কিভাবে কি করতে হবে। এবং তিনি ওই মেয়েটার মাকে পানি ভরা দিয়ে দেন, বলেন যে পানিটা ওকে খাওয়াবেন এবং তাকে গোসল করাবেন। তো পরের দিন উনি ওনার হাজবেন্ডকে নিয়ে আসেন। আসার পরে হুজুর বলেন যে আপনার রাসেল ভাই এখানে একটা কথা ফেলে গেছি যে এটা হয়েছিল যে তার মা বলেছিল যে তার একটা অ্যাফেয়ার ছিল, আমাদের কুমিল্লারই একটা খুব ভালো নাম করে ব্যবসায়ীর ছেলের সাথে অ্যাফেয়ার ছিল। ওই অ্যাফেয়ার থাকার কারণে ওইটা হয়েছে। এবং হুজুর যেটা বলে যে ওই অ্যাফেয়ারের কারণে ওই যে অ্যাফেয়ারের ওই যে ছেলের মা ওইটা ওই ছেলে এবং মেয়ের যে ছিল অ্যাফেয়ার ছিল এটা কমানোর জন্য তাকে তাবিজ করে। তো তাবিজ করার পর এক পর্যায়ে তাবিজটাকে বলা হয়েছিল যে দুইটা কবরের মাঝখানে গেড়ে দেওয়ার জন্য, কিন্তু ওই ছেলের মা এই যে আপনার কবরস্থান ছিল, কবরস্থান যে ঘাস কাটতে আসে তার একটা ছোট ছেলেকে বললো যে এই তাবিজটা গেড়ে দেওয়ার জন্য, কিন্তু ওই ছেলেটা না বুঝে একটা কবরের মধ্যে তাবিজটা গেড়ে দেয়, যার ফলে তারই প্রবলেমটা হচ্ছে। তো হুজুর বললো যে ওর বাবাকে বললো যে আপনাকে গভীর রাত্রে গিয়ে আপনাকে তাবিজটা তুলে আনতে হবে, তুলে এনে আমাকে দিতে হবে, এবং তুলে আনার সময় আপনার সাথে কিছু জিনিস ঘটবে, আপনি পেছনে ফিরে তাকাতে পারবেন না বা এটা কোনো রিয়েক্ট করতে পারবেন না। ওকে ফাইন। তো হুজুর যেহেতু ওনাকে বলে দিলেন, উনি রাত্রে গেলেন। তো হুজুর এখানে ওনাকে একটা তাবিজ দিয়ে দিলেন, ওই তাবিজটা উনি পরে গেলেন। যাওয়ার সময় রাসেল ভাই ওনার সাথে কোনো কিছু হয়নি। এবং হুজুর যখন ঝিন চালান দিয়েছিলেন তখন ওই কবরস্থান এবং কোন কবরটাতে তাবিজ গাড়ানো হয়েছিল ওইটা পর্যন্ত বলে দেয়। তো উনি যান গিয়ে ওই কবরটা খুঁজে বের করার পর ওই তাবিজটা যখন রাসেল ভাই গিয়েছেন এবং তুলেছেন তখনও কোনো কিছু হয়নি। তিনি যখন কবরস্থান ক্রস করে আসছেন তখন জাস্ট ওনার সাথে ঘটনাগুলো শুরু হয়, যে তুফান শুরু হয়ে যায় বা তার নাম ধরে ডাকছে এমন কিছু। তো জাগালার মধ্যে তিনি আসার সময় তিনি আবার দেখেন যে তার সামনে একটা কবর লাশ পড়েছে। উনি লাশটাকে নিচ থেকে নেমে সুন্দর করে লাশটাকে পাশ কাটিয়ে চলে আসেন, ওনার কোনো ক্ষতি হয়নি। তো হুজুরের কাছে এনে দিলেন। হুজুর ওই তাবিজটা ডিস্ট্রয় করে ফেললো, নষ্ট করে ফেলার পরে হুজুর তাকে একটা ছোট্ট তাবিজ দিলেন এবং তাবিজটা পরিয়ে দিয়ে বললেন যে 21 দিন পরে তাবিজটা অটোমেটিক খুলে যাবে, আর যখন অটোমেটিক খুলে যায় তখন বুঝবে জিনিসটা একবার কমপ্লিটলি ভালো হয়ে গেছে বা শেষ হয়ে গেছে। আসলে এটাই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। প্রতিনিয়ত আপনাদেরকে কিন্তু আমাদের এই চ্যানেলটির মাধ্যমে গল্প শোনানো হয়। আজকেও কিন্তু এর ব্যতিক্রম কিছুই হবে না। আমরা এখন থেকে শুরু করছি আমাদের আজকের এপিসোড। আশা করছি আমাদের আজকের এপিসোডটি আপনাদের কাছে ভালো লাগবে। তাই যারা যারা ভিডিওটি প্লে করেছেন শেষ পর্যন্ত থাকার অনুরোধ জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ইন্টারেস্টিং এপিসোডটি। সর্বপ্রথম আমরা একটি গল্প পড়ব। গল্পটি লিখেছেন বাগেরহাট থেকে মোহাম্মদ নিশাত। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। তখনও মোবাইল বা ইন্টারনেট সেভাবে চালু হয়নি। সেই সময়টা ছিল রেডিও আর গল্পের বইয়ের। আমাদের গ্রামটির নাম শান্তিপুর, কিন্তু পরিবেশ ছিল এর থেকে অনেকটা উল্টা। শান্ত নয়, বরং রহস্যময়। গ্রামের শেষ প্রান্তে ছিল একটি বিশাল বড় শ্মশান, তার পাশেই একটা পুরনো জীর্ণ রাজবাড়ি, যা বহুকাল ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। কেউ আশেপাশে যায় না, কেউ কোনোভাবে সেই বাড়ি নিয়ে কোনো মাথা ব্যথাও নেই। কিন্তু রাজবাড়ির গা ঘেঁষে একটি বিশাল বড় বটগাছ রয়েছে, এতটাই প্রাচীন যে তার শিকড়গুলো যেন মাটির ভিতরে নয় বরং কালের গভীরে চলে গেছে।
তো এই বটগাছটাকে বলা হয় আমাদের এই গ্রামের একটা ঐতিহ্য। আবার অনেকেই এই বটগাছটা দেখার জন্য আসে আমাদের গ্রামে। তো সব মিলে রাজবাড়ি এবং রাজবাড়ির পাশে এই বিশাল বটগাছটা আমাদের গ্রামের একটা প্রাচীনতম নিদর্শনা হিসেবে ধরা হয়। তো মূল কথা হচ্ছে, এই গ্রামে বাস করত আমার বন্ধু অমিত। অমিত ছিল একজন যুক্তিবাদী, বিজ্ঞানময়, কিন্তু তার চোখ মুখে সবসময় এক চাপা ভয় লেগে থাকতো। কারণটা ছিল তার পৈতৃক বাড়িটা ছিল সেই শ্মশান আর রাজবাড়ির কাছাকাছি। একদিন শীতের রাতে আমরা কয়েকজন বন্ধু মিলে অমিতের বাড়িতে জড়ো হয়েছিলাম। বাইরে তখন ঘন কুয়াশা, যেন প্রকৃতি নিজেই সব কিছু ঢেকে দিতে চাইছে। হাড় কাঁপানো ঠান্ডা। আমরা একটা ঘরে হারিকেনের আলোয় গল্প করছিলাম। হঠাৎ বাহির থেকে একটা করুণ কান্নার আওয়াজ ভেসে এলো। কান্নার শব্দটি মানুষের মতো মনে হলো, কেমন যেন ভেজা আর দূর থেকে আসা একটা শব্দ। আমরা সবাই চুপ হয়ে গেলাম, বুঝতে চেষ্টা করলাম যে আসলে শব্দটা কোন দিকে আসতেছে আর শব্দটা কিসের। অমিতের মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেল। এটা সেই ডাক, ফিসফিস করে বলল সে। আমরা সবাই জিজ্ঞাসা করলাম, কিসের ডাক, কোন ডাক, কি বলতেছো তুমি? নিশিরাতের ডাক। প্রতি রাতে এই সময়টায়, বিশেষ করে পূর্ণিমার কাছাকাছি রাতে এই আওয়াজটা শোনা যায়। অমিত কাঁপা কাঁপা গলায় এরকম কিছুই বলল আমাদের। আমার দাদু বলতেন এই ডাকটা হলো নিশির ডাক। যে এই ডাক সাড়া দিয়ে বাইরে যায়, সে আর কখনোই তার গন্তব্যতে পৌঁছাতে পারে না। কিন্তু আমরা বিশ্বাস করিনি। আরেক বন্ধু বিমল, সেও হাসতে হাসতে বলল, আরে বাবা, শ্মশানের কাছে বাড়ি, শিয়াল, কুকুর বা অন্য কোনো পশুর ডাক হবে। কিন্তু অমিত দৃঢ়ভাবে মাথা নাড়ালো, না, এটা মানুষের মতো না, কিন্তু এতে এমন কিছু আছে যা বুকের ভেতরটা হিম করে দেয়। গত বছর আমার কাকা একবার এই আওয়াজ শুনে দরজা খুলে ছিলেন এবং অমিতের শেষ কথা হলো না, আবার সেই করুণ ভেজা আওয়াজটা ভেসে এলো। এবার যেন আরো কাছে, এবার আওয়াজের সাথে যেন কেউ দরজা ধাক্কা মারল। আস্তে কিন্তু স্পষ্ট একটা শব্দ, অমিত, ও অমিত। গলাটা এত পরিচিত ছিল যেন সবাই চমকে ওঠে। আমরা সবাই এতটা চমকে উঠলাম, সেটা আসলে বলার মতো না। তারপর আমাদের মধ্যে একজন বলল, এ তো আমাদের আরেক বন্ধু সুমন এর গলা। সুমন আজ আমাদের সাথে যোগ দিতে পারেনি, বলেছিল তার জরুরি কাজ আছে। সুমন, তুই এত রাতে বাইরে কি করছিস? বিমল জোরে চিৎকার করে উঠল, ভয় পেয়েছিস কেন? দরজাটা খোল। সুমন উত্তর দিল, তার গলায় কেমন যেন একটা অস্বাভাবিক ঋণে ভাব। অমিত তবুও দরজা খুলতে দ্বিধা করছিল। না, সুমন এত রাতে আসবে না। আর সে এই গলাটা, এটা সুমনের হলেও এর সুরটা একটা স্বাভাবিক নয়। অমিত বলল, আরে শীতে বাইরে দাঁড়িয়ে আছে, খোলতো। বিমল উঠে দরজার দিকে যেতে নিল। ঠিক সেই মুহূর্তে অমিত বিদ্যুৎ স্পর্শের মতো বিমলের হাত চেপে ধরল। খবরদার, দাদু বলেছিল নিশি সবসময় পরিচিত গলা নকল করে ডাকে। দরজা খুললেই বিপদ হবে, তোরা এই ভুল কখনো করিস না। কিন্তু বিমলও জেদি ছিল। দূর, তোর কুসংস্কারের জন্য বন্ধুকে ঠান্ডায় দাঁড়িয়ে রাখবো নাকি? বিমল সজোরে ছিটকিনি খুলে দিল। দরজা খোলার সাথে সাথেই এক ঠান্ডা বাতাসের স্রোত হাবুডুবু দিয়ে ঘরে ঢুকলো। হারিকেনের আলোটা দপ করে নিভে গেল। পুরো ঘরটা ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। শুধু সেই বাতাসের সাথে মিশে এলো এক অসহনীয় পচা লাশের গন্ধ। আমরা আতঙ্কে চিৎকার করে উঠলাম। বাইরে কাউকে দেখতে পাচ্ছিলাম না, শুধু সেই বাতাসের তীব্রতা আর পচা গন্ধ। বিমল তখন চিৎকার করে বলছে, কে কে ওখানে?
কোনো উত্তর নেই, শুধু বাতাসটা যেন আরো জোরে প্রবাহিত শুরু করলো। অমিত ঠিক এই সময় তাদেরকে বলল যে দ্রুতই হাতে দিয়েশলাই জ্বালিয়ে হারিকেনটা জ্বালাতেই আমরা যা দেখলাম তাতে আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হবার জোগাড়। দরজার বাইরে কেউ নেই, কিন্তু দরজার ঠিক উল্টো দিকে দেওয়ালে যেখানে রাজবাড়ির দেওয়াল শুরু হয়েছে সেখানে একটা ছায়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সেই ছায়াটা দেখতে ঠিক সুমনের মতো, কিন্তু সেটা ছিল অনেক লম্বা আর তার হাত দুটো ছিল অস্বাভাবিকভাবে ঢিলেঢালা, আর তার চোখে যেন লাল আগুনের মতো আভা ঝরছে। তো দর্শক, ভাই এতটুকুই লিখেছে। আমরা আসলে সম্ভবত দ্বিতীয় পার্ট পাবো, আমি আপনাদেরকে দ্বিতীয় পার্টটি শুনিয়ে দেব। তো দর্শক, আমাদের এপিসোডটি ছিল এতটুকুই। আবারও দেখা হবে, কথা হবে নতুন এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা চলে যাচ্ছি ফারনানের কাছে। ফারনানের লাস্ট যে স্টোরিটা আছে সেই স্টোরিটা আমরা শুনবো এবং আশা করছি যে পুরোটা সময় আপনারা এনজয় করছেন। চলুন যাই আমরা ফারনানের কাছে। ফারনান, লাস্ট স্টোরিটা আমরা শুনে ফেলি। জি ভাই, আমার লাস্ট স্টোরিটা এখন বলবো। আমার লাস্ট স্টোরিটা আমাকে একজন ফেসবুকে শেয়ার করেছেন। উনি মূলত কলকাতায় থাকেন এবং ওনার নাম হচ্ছে শুভঙ্কর। তো ওনার যেটা হয় যে চেন্নাইতে পড়াশোনা করার কারণে তো ওইখানকার একটা ঘটনা উনি আমার সাথে শেয়ার করেন। তো ঘটনাটা হচ্ছে মেইনলি অনেকেই হয়তো শুনে থাকবেন, চেন্নাই টু পন্ডিচেরি যে রোডটা, মানে হাইওয়ে রোডটা, মানে যেটা ওয়েস্ট বেঙ্গলকে চেন্নাইয়ের সাথে সংযুক্ত করেছে, মানে দক্ষিণ ভারতের সাথে। তো সেই রোডটার একটা ঘটনা উনি আমাকে বলেন। তো ওনাদের একটা সময় যেটা হয় যে গত বছরের দিকে, এটা 2016 ডিসেম্বরের দিকের ঘটনা, তখন ঠিক এক বছর আগে, এক বছর আগে, তখন মোটামুটি ভালো ঠান্ডা ওই চেন্নাইতে। তো ওনারা যেটা করেন যে ওনাদের সেমিস্টার ফাইনাল হয়ে যাওয়ার পরে ওনারা একটা প্ল্যান করেন যে ওনারা পন্ডিচেরিতে মানে একটা বাংলো ভাড়া করে, যে কোন এক হলিডেতে তারা সেই বাংলোটাতে ঘুরতে যাবে। এবং ওই বাংলোটাতে যাওয়ার জন্য ওনারা যেটা করে যে 3-4 জন ফ্রেন্ড মিলে একটা গাড়ি ভাড়া করে। গাড়িটা যেটা হয় যে একদম তাদের বাংলো, সেই বাংলোতে পৌঁছে দেবে। এবং ওনাদের বাংলোটা ছিল ওই যে হাইওয়েটার কথা আমি বললাম, ওটাকে অনেকে বলা ইস্ট কোস্টাল রোডও বলে থাকে, স্টেট হাইওয়ে 49 এটার যে নাম। তো এই হাইওয়েটার ঠিক শেষ মাথায়, এবং সেখানে কিছু বন জঙ্গল, এবং সেই বন জঙ্গলের ভিতরেই বাংলোটা। খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চারাস একটা জায়গা। তো ওনারা প্ল্যান মতো সেই গাড়িটা নিয়ে গাড়ি ড্রাইভারকে তারা সবকিছু সেট করে, এবং গাড়ি ড্রাইভারকে বলে যে আমরা আসলে সন্ধ্যার পরে রওনা হব সেই হাইওয়েটাতে। কিন্তু গাড়ির ড্রাইভার কোনো মতেই সেই হাইওয়েটাতে এই সন্ধ্যার দিকে মানে রাত্রে জার্নি করতে রাজি হয় না। মানে দ্বিগুণ ভাড়া দেওয়ার পর সে সেটা রাজি হয়। এবং রাজি না হওয়ার কারণ হচ্ছে যে এই হাইওয়েটা নিয়ে বেশ কিছু আদিভৌতিক কথা সেখানে প্রচলিত। এবং যেটা মেইন যেটা প্রচলিত সেটা হচ্ছে যে ওখানে যখন চলাচল করার সময় হঠাৎ করে গাড়ির যে ড্রাইভাররা তারা হঠাৎ করে ডার্ক সাইকেলের ভিতর পড়ে যায়। মানে বিষয়টা হচ্ছে এরকম, হঠাৎ করে একটা অন্ধকারাচ্ছন্ন একটা জায়গায় চলে যায় এবং কোনোভাবেই রাস্তা সামনের দিকে এগোয় না, একই রাস্তায় তারা বারবার সার্কেল করতে থাকে। রাইট। এবং আরো কিছু প্রচলিত রয়েছে, যেমন হঠাৎ করে মানে টেম্পারেচার বেড়ে যাওয়া, কমে যাওয়া, হঠাৎ করে কোন একজন সাদা কাপড় পরে রাস্তার মাঝখানে চলে আসা। এবং ওই হাইওয়েটার মানে একটু পরপরই ছোটখাটো অনেক টেম্পল রয়েছে। তো ওনাদের ওখানকার লোকালদের বিশ্বাস হচ্ছে মানে কেউ যদি এই টেম্পলগুলোর যে কোনো একটাতে পুজো না দিয়ে যায় তাহলেই তার মানে বিপদ সামনে। আচ্ছা, এরকম একটা মিথ ওখানে প্রচলিত। তো এই জন্যই ড্রাইভার আসলে মানে রাত্রি জার্নি করতে রাজি হয় না। কিন্তু তারপরে অনেক বলাবলির পর দ্বিগুণ ভাড়া দেওয়ার পর সে রাত্রে জার্নি করতে রাজি হয়, এবং সন্ধ্যার ঠিক পরবর্তী সময় তারা মানে স্টার্ট করে তাদের জার্নি। তো তারা যখন ওই স্টেট হাইওয়ে 49 সেই রোডটার ঠিক মানে একদম গভীর রাতের দিকে প্রায় মাঝামাঝি অবস্থায় চলে গেছে বললেই হয়। এক পাশে হচ্ছে অনেক বড় ভারত মহাসাগর, সাগর, মানে খুব সুন্দর রাস্তাটা, হাইওয়েটা খুব সুন্দর। আর এক পাশে হচ্ছে পাহাড়, এক পাশে বন জঙ্গল, আবার কিছু কিছু জায়গায় লোকবসতি। তো এভাবে যেতে যেতে হঠাৎ করে একটা পর্যায়ে যেটা হয় যে ঘুটঘুট একটা অন্ধকারের ভিতরে গাড়িটা চলছে এরকম মনে হচ্ছে। কিছুক্ষণ আগে যেমন
হাতের বাম পাশে যে সাগর ছিল সেটা দেখা যাচ্ছিল, ছোটখাটো লাইট দেখা যাচ্ছিল হাতের ডান পাশে, জঙ্গলের ভিতরে ছোটখাটো বাড়িঘর। কিন্তু এখন একটা পর্যায়ে যেটা মনে হচ্ছে যে শুধুমাত্র গাড়ির হেডলাইট আর কিচ্ছু নেই সামনে, শুধু সামনে রাস্তা দেখা যাচ্ছে আর কিচ্ছু নেই। তো একটা পর্যায়ে তারা একটু ঘাবড়ে গেল যে ঘটনা কি আসলে, মানে কিছুই দেখা যেতেছে না এরকম তো হওয়ার কথা না। ড্রাইভারও বলতেছে আমি তো এখান থেকে অনেকবার ড্রাইভ করছি ভাই, রাস্তা দিয়ে এরকম তো হয়নি কখন আসলে, মানে এটা তো ওই যে মিথ প্রচলিত ডার্ক সাইকেলে ফেসে যাওয়া সেরকম মনে হচ্ছে। এবং ওদের মধ্যে একজন দেখলো যে হঠাৎ করে রাস্তার বাম পাশে অনেক সময় ভাঙা থাকে না, যে এত কিলোমিটার লেখা থেকে জায়গা, তো ওরকম একটা জায়গা তারা ক্রস করলো এবং ঠিক আধা ঘন্টা পরে ওই জায়গাটি তারা ক্রস করতেছে বারবার। এটা মানে তাদের চোখে পড়লো এবং তারা তখন বুঝতে পারলো যে আসলে তারা আসলে ওই যে ডার্ক সাইকেল যেটা প্রচলিত ওই ইয়াটার ভিতরে পড়ে গেছে। এবং একটা পর্যায়ে তারা বেশ ভয় পেয়ে গেল এবং সাথে সাথে পেট্রোল ফুল হচ্ছে, কিন্তু রাস্তা কিন্তু যাচ্ছে না, সে একই রাস্তায় তারা বারবার ঘুরতেছে। তো বিশাল একটা ভয় কাজ করলো তাদের মাঝে। এবং তারা একটা সময় যেটা চিন্তা করলো যে না, আমরা গাড়িটা স্টপ করে রাখবো, কেননা পেট্রোল শেষ হয়ে যাচ্ছে, আমরা গাড়িটা স্টপ করে রাখবো। তো ইন দ্য মিন টাইম গাড়িটি স্টপ ছিল প্রায় 5 মিনিটের মতো। এই 5 মিনিটে কোনো ট্রাক বা কোনো গাড়ি ঘোড়া আসেও নি যায়ও নি। তো হঠাৎ করে তারা দেখলো যে দূর থেকে একটা জিপের মতো অনেক পুরনো মডেলের একটা জিপ, ব্রিটিশ আমলের একটা মডেলের জিপ, মানে তাদের বরাবর আসতেছে, তাদের গাড়িটা বরাবর। তো তারা তখন চিন্তা করলো যে এত পুরনো জিপ তো এখানে থাকার কথা, কিন্তু ব্রিটিশ আমলের জিপ, তো এটাই হাইওয়ে রোডে কিভাবে আসলো? তো ওইটা যখনই তাদের সামনে দিয়ে ক্রস করে চলে গেল, দেখলো যে গাড়িটার ভিতরে কেউ নেই, মানে ড্রাইভারও নেই, ড্রাইভারের সিটটা খালি, মানে ওখানে কেউ ড্রাইভ করছে না, কিন্তু গাড়িটা সম্পূর্ণ লাশে ভর্তি। ঠিক আছে, গাড়িটা সম্পূর্ণ লাশে ভর্তি এবং তাদের সামনে দিয়ে ক্রস করে চলে গেল। এবং তাদের কাছে মনে হচ্ছিল যে লাশগুলো অনেকটা ব্রিটিশ মানুষদের লাশ থাকে না যেরকম, মানে আমাদের নর্মাল, আমাদের মতো না, আমাদের মতো সোজা কথা। তো এই জিনিসটা তাদের চোখে পড়ছে এবং সাথে সাথে পাশে যে ভারত মহাসাগর সেটাও তারা চোখে পড়লো, ওশানটা, এবং সবকিছু হঠাৎ করে, মানে আগে যেমন একটা ডার্কনেস এর ভিতরে হারানো ছিল, এখন হঠাৎ করে আবার সবকিছু ঠিক হয়ে গেল, নর্মাল হয়ে গেল, একদম পুরো 1 সেকেন্ডের মাথায় গাড়িটা ক্রস করে চলে গেল তাদের কি জিপটা, এবং সব ঠিক হয়ে গেল। তারপর তার আস্তে আস্তে সামনের দিকে আবার গেল। আচ্ছা, মেনলি ভাই এটাই ছিল ঘটনা, শর্টকাটই বললাম আসলে। না কোনো সমস্যা নাই। আচ্ছা, এইটাই ছিল ঘটনা। এখন ওই ড্রাইভারটাকে তারা অনেক প্রশ্নগুলো যে এটা কি দেখলাম আসলে, তারা 4 জন মিলে একই সাথে একই জিনিস দেখলো। তো তখন সে বললো যে আমি তো আপনাদের বলছি আগে যে এই ধরনের রোডগুলোতে মানে আমরা কখনোই রাতে কোনো ট্রিপ নেই না, এই জন্যই বলছিলাম যে সকালে যেতে, কেননা কখন এই ঘটনা ঘটে যায় আসলে বলা যায়, বলতে পারে না, রাইট। এবং তারা যেটা ধারণা করে যেটা হয়তো বা কোনো ইংলিশ ওই সময়কার ওই সময়ের কোনো একটা ঘটনার প্রেক্ষিতেই এই ঘটনাটা এখনো ঘটে যাচ্ছে, রাইট। এবং তারা আমাকে যেটা ভাই বলেন, উনি ওই শুভঙ্কর যে আমাকে যেটা বলেন যে তারা যখন ব্যাক করবে তারা ওই হাইওয়েটাতে আর ব্যাক করেনি, দিনের বেলাও ব্যাক করেনি, রাতে তো প্রশ্নই আসে না। তারা ভিতর দিয়ে মানে ট্রেন দিয়ে অনেক ঘুরে টুরে ঝামেলা করে তারপরে পন্ডিচেরি থেকে চেন্নাই, মানে যেভাবে এড়ানো যায় ওই রাস্তাটা সেভাবে এড়ানোর চেষ্টা করেছে। তারা খুব ফার্স্টে নাকি খুব মানে সাহসিকতা দেখিয়েছিল, কিন্তু শেষে আসলে সেটা ক্যারি করতে পারেনি আসলে। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন, আশা করি সব ভূত এফএম এর শ্রোতারাও ভালো আছে। আমার ঘটনায় চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি রাসেল ভাই, ঘটনাটা ভৌতিক কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে একদমই লজিক বিহীন লেগেছে। আমার কাছে মোটেও লাগেনি যে এই ঘটনাটার কোনো যুক্তি হতে পারে। যদি কারো জানা থাকে দ্যাটস বেটার। ঠিক আছে, আমি আমার ঘটনাটা 2014 সালের, কিন্তু ঘটনাটা বলার আগে আমার পেছনের কিছু কথা বলে নিতে হবে। আমি আমাদের বাড়ি চাঁদপুরে, সেখানে আমরা একটা ফ্ল্যাটে থাকি। 2007 সালে আমরা সেই ফ্ল্যাটে শিফট হই এবং 2008-এ আমাদের পাশের ফ্ল্যাটে এক নেইবার আসে আমাদের, যে ফ্যামিলিতে 4 জন মানুষ ছিল। যাকে আমি দিদি ডাকতাম, যিনি ওই পাশের ফ্ল্যাটের ওয়াইফ ছিল, তাকে আমি দিদি ডাকতাম। ওই দিদি, দাদা, তার বাচ্চা এবং তার শাশুড়ি। যখন 2007 সালে উনি আমাদের ফ্ল্যাটে আসেন, পাশের ফ্ল্যাটে, তখনই ওনার বয়স প্রায় ছিল 95+। তো যেহেতু আমার নিজের ঠাকুমা এখনো জীবিত, সেহেতু আমি সবার সাথে একটু গল্প করতাম। সেই জন্য আমার পাশের ফ্ল্যাটের ওই মাসিমার সাথেও গল্প হতো, আমি তাকে মাসিমা বলেই ডাকতাম, গল্প হতো। এবার আপনি হয়তো জেনে থাকবেন রাসেল ভাই যে আগের দিনে যে শুধু পুরুষরা নেশা করতো তাই নয়, কিছু কিছু মহিলা ছিল যারা নেশাও, মানে তারাও নেশা করতো। অনেকে হুক্কা টানতো, অনেকে বিড়ি খেত। তো পাশের ফ্ল্যাটের ওই মাসিটার একটা হ্যাবিট ছিল যে উনি বিড়ি খেত
এবার এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে সন্ধ্যাবেলা হিন্দু ঘরে কিছু রিচুয়ালস থাকে, যে প্রদীপ নিয়ে তুলসীর কাছে দেয়া বা ধূপ দেখানো ঘরে, তো তেমন রিচুয়ালস আমাদের ঘরেও আছে। আমি তখন থেকে আমার মা যেহেতু জব করে, সেজন্য মাকে হেল্প করার জন্য আমি রিচুয়ালসটা সবসময় করতাম। তো এই রিচুয়ালসটা আমি এই বাসায় এসেও করি। এবার সেটা এমন একটা ছিল, মানে এরকম ছিল সিকোয়েন্সটা যে আমি সন্ধ্যাবেলায় ধূপধুনো জ্বালিয়ে ঘরে দেখাবো। যখন আমি ধূপধুনোটা নিয়ে মেন দরজায় আসবো, তার একটু পরে ধোঁয়ার গন্ধে হোক বা যে কোনো কিছুতেই হোক, ওই মাসিটা দরজা খুলে আমাদের দরজার সামনে আসতো। ঘরে ঢুকতো না, দরজার সামনে দাঁড়িয়েই বলতো যে মা আমাকে একটু বিড়িটা ধরিয়ে দিবি। তো আমি ওনার হাত থেকে বিড়িটা নিয়ে রান্নাঘরে গিয়ে সন্ধ্যাবেলার জন্য প্রথম গ্যাসটা জ্বালাতাম, ওনার বিড়িটা ধরানোর জন্য। গ্যাস ওভেনটা ওনার বিড়িটা ধরানোর জন্যই আমি জ্বালাতাম। তো এটা একটা কি হয়েছিল, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল যে সন্ধ্যেবেলায় যদি আমি গ্যাস জ্বালাতে যাই, কখনো যদি উনি মাঝে মাঝে না আসেন, আমি আবার ওনাকে দেখতে যেতাম যে কেন এলো না। এমন একটা অভ্যাস হয়ে গেছিল যে উনি সবসময় আসতেন, আর আমি এই রিচুয়ালসটা প্রতিদিন করাতে আমিও একটা অভ্যাস হয়ে গেছিল যে হ্যাঁ, ওনাকে ওনার বিড়িটা, সন্ধ্যাকালীন বিড়িটা আমি ধরিয়ে দেবো। এমন ভাবে অনেক বছর চলতে থাকে। আমি 2012 সালে পড়ালেখার জন্য বাইরে চলে যাই, মানে বাংলাদেশের মধ্যেই বাইরে কোথাও চলে আসি। তো আমি মাঝে মাঝে ছুটির মধ্যেই যেতাম। হঠাৎ করে 2014-তে ফেব্রুয়ারির দিকে আমি ফোনে শুনতে পাই যে উনি মারা গেছেন, 100+ বয়সে উনি মারা গেছেন। তো স্বাভাবিকভাবে আমি কথাটা শুনে খুব দুঃখ পেয়েছিলাম, কান্নাও করেছিলাম, কারণ ওনাকে আমি চিনতাম ভালোভাবে। ঠিক আছে, হয়েছে। আবার আমি কিছুদিন নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকার পর কিছুদিনের মধ্যে সেটা আবার ভুলেও যাই যে উনি মারা গেছেন বা কি, অতটা মাথায় ছিল না, যেহেতু আমাদের আত্মীয় স্বজন কেউ নয়, পাশের বাড়ির একজন। তা সমকালীন একটা দুঃখ পাওয়ার পর আমি ভুলে গেছিলাম। ঠিক আছে, তারপর আমি একটা ছুটিতে, তখন মেবি ঈদের ছুটি ছিল, জুলাই, অগস্ট, এরকম, ফেব্রুয়ারি, মার্চ, হ্যাঁ এরকম সময় আমি ছুটিতে বাসায় আসি। আমাদের বাসায় আসার পর আমি থাকি এরকম যে 15 দিন, 20 দিন থেকে 20 দিন থেকে আমি আবার চলে আসি। ঠিক আছে, তো আমি বাসায় যাওয়ার পরে যে মানে যে সন্ধ্যার যে রিচুয়ালস গুলো, সেটা আমি আবার করতে শুরু করি। তো একদিন আমি যাওয়ার একদিন পরেই, আমি যাওয়ার পরদিনই মনে হয়, যেহেতু আমি রাতে গিয়ে পৌঁছেছিলাম, সেদিন আর কিছু করতে পারিনি। তারপর দিন সন্ধ্যাবেলায় আমি আমার মতো প্রথম থেকে যা করি, ধূপধুনো নিয়ে ঘরে দেখাচ্ছি, দরজার সামনে ধূপধুনো রাখছি। মাসি, মানে তখন যেটা হলো যে আমি ধূপধুনোটা ধরিয়ে আমি সোফায় বসেছিলাম অপেক্ষা করার জন্য যে ধুনোটা কখন নিভবে, আমি ওটা নিয়ে ঠাকুরের কাছে বা মন্দিরের কাছে নিয়ে রেখে দেবো, সেজন্য আমি অপেক্ষা করছিলাম। তখন হঠাৎ করে যে মাসি, যার কথা আমি বলেছিলাম যে যিনি 100+ বয়সে ফেব্রুয়ারিতে মারা গেছিলেন, উনি আমাকে ডাক দেন। আমি টিভি দেখছিলাম, যার জন্য আমি অতটা খেয়াল না করেই আমি বুঝতে পারি যে হ্যাঁ, ওনার বিড়িটা আমাকে ধরিয়ে দিতে হবে। সেজন্য আমি ওনার হাত থেকে বিড়িটা নিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে বিড়িটা ধরিয়ে ওনাকে দিয়ে দিই। আমি অতটা খেয়াল করিনি। আমার তার ঠিক ওনাকে বিড়িটা ধরিয়ে দিয়ে আমি সোফায় যখন বসি, টিভির দিকে তাকাই, তার 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আমার উপলব্ধি হয় যে ওয়েট, আমি কাকে বিড়িটা ধরিয়ে দিলাম, উনি তো মারা গেছেন। কতক্ষণ, মানে আই ওয়াজ শকড। আমি পুরো চুপ করে বসেছিলাম, আমি কিছু ভাবতেই পারছিলাম না। তারপরে আমি কি করলাম যে আমি ভাবলাম যে ইয়েস, আমার কোনো ভুল হচ্ছে এখানে, আমি ভুল কিছু করেছি, ভুল কিছু দেখেছি, এরকম কিছু। সেটা এনশিওর করার জন্য আমি আমার হাতটা, ডান হাতের যে 4টে আঙুল দিয়ে আমি বিড়িটা ধরেছিলাম, আমি ডান হাতটা আমার নাকের সামনে নিয়ে, এবং সেই গন্ধটা আমি পাই, সেই বিড়ির গন্ধটা, সেটাতে আমি আরো বেশি শকড হয়ে যাই এবং ভয়ও পেয়ে যাই। তারপর আমি 1 সেকেন্ডও দেরি না করে দৌড়ে ঘরের দিকে যাই এবং গিয়ে দেখি যে হ্যাঁ, গ্যাস ওভেনটা আমি জ্বালিয়েছি, ওখানে আমি বিড়িটা ধরিয়েছি, রান্নাঘরে সেই গন্ধটা রয়েছে ধোয়ার। দৌড়ে সামনের ঘরে আসি, দরজার দিকে তাকাই, আশেপাশে তাকাই, কেউ কোথাও ছিল না। আর তখন এতটাই বেশি ভয় পেয়ে গেছিলাম, আমি বসে পড়ি ওখানেই, আর তাড়াতাড়ি করে ধুনোটা নিয়ে মন্দিরে রেখে আমি দরজাটা, সামনে যে দরজাটা ছিল সেটা আমি আটকে দিই। কি করব বুঝতে পারি না, এতটা ভয় পেয়ে গেছিলাম। পরে আমি আমার
ঠাকুমাকে আমার সবটা খুলে বলি যে এরকম এরকম হয়েছে। ঠাকুমা বললো, দেখ অনেক সময় হয়, তুই তো ওনাকে পছন্দ করতিস, উনিও তোর সাথে একটা ভালো সম্পর্ক ছিল, ঠিক আছে অত রিয়েক্ট করিস না, ঠিক হয়ে যাবে। আমার ঠাকুমা আগের দিনের মানুষ, উনি কিছু একটা পড়লো, মন্ত্র টাইপের কিছু পড়ে আমাকে ফুটু দিয়ে দিল, একটা তুলসীর মধ্যে কিছু একটা করে আমাকে খাইয়ে দিল, দেন আমাকে বললো যে তুই কিছুক্ষণ ঘুমালে হয়তো শরীরটা ভালো লাগবে। তারপরে আমি ঘুমিয়ে যাই। কিন্তু রাসেল ভাই, ঘটনাটা হচ্ছে এটা হয়তো ভৌতিক কিছু নয়, মানে ভৌতিক বলবো না আমি, ঠিক এটা কি হয়েছিল আমি জানি না। আসলে কি মারা যাওয়ার পরে কেউ ওভাবে ফিরে আসে? আর ওনার তো কোনো ধরনের অপমৃত্যু হয়নি, উনি স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। ওনার বয়সজনিত কারণে উনি মারা গেছেন। তো এরকম কি হতে পারে কখনো? যদি হয়ে থাকে কেন হয়, বা আমি কেন দেখতে পেলাম? উনি আমার অভ্যাস জানতে, কিন্তু এরকম কিন্তু হয়নি যে তারপরে আমি ওনাকে দেখতে পেয়েছি। আমি কিন্তু ওনাকে তারপরে দেখতে পাইনি। এটা আমার কাছে একটা লজিকহীন ঘটনা। যদি এটার কেউ এক্সপ্লেনেশন দিতে পারে দেন বেটার। ঠিক আছে রাসেল ভাই, এটাই আমার ঘটনাটা ছিল। আপনার যদি মনে হয় যে আপনি লিসেনারদের সাথে এটা শেয়ার করবেন, দেন ইউ ক্যান। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। এখন সরাসরি চলে যাব আমাদের অতিথির কাছে এবং আপনার ঘটনাটি, আপনার নামটা বলে কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনাটি আপনার বলবেন প্লিজ। আমি মোহাম্মদ মিজানুর রহমান রনি, আমি এসেছি উত্তরা থেকে। ধন্যবাদ রেডিও ভুক্তি এবং রাসেল ভাই। আমি গত নবারই মূল ঘটনা এসেছি। রাসেল ভাই, ঘটনা শুনছি আমি আমার বাবার কাছ থেকে, বাবা শুনছিল তার পুরুষদের কাছ থেকে। স্বাধীনতা পরবর্তী সময়ের ঘটনা এটি। তো রাসেল ভাই, তখনকার সময় 75 কি 80 সময়ের দিকে ঘটনা। তো তখনকার সময় আমাদের আঞ্চলিক সড়কের প্রথম সড়কটা ছিল, সেটা ছিল কাঁচামাটির রাস্তা। তো কাঁচামাটির রাস্তা হওয়ার কারণে রাস্তা থেকে কোনো বাস ট্রাক তো কল্পনাই করা যায় না। তো গরু গাড়ি এবং সাইকেল সাধারণত চলাচল করতো তখনকার সময়। তো গ্রামের বাজার সাধারণত অনেক দূরে হয়, আর তখনকার সময় মানুষ 4-5 কিলোমিটার দূরের পথ হেঁটে সাধারণত বাজারে আসে। তো কিনারাম নামে একজন পান বিক্রেতা ছিলেন, যিনি অনেক দূরের পথ হেঁটে হেঁটে তিনি বাজারে আসতেন এবং পান বিক্রি করতেন। আচ্ছা। তো বৃষ্টির দিন, কোন একদিন হয়তো আষাঢ় কি শ্রাবণ হবে, কোন একদিন বৃষ্টির দিন। আর উনি যখন যেতেন, ওনার যাওয়ার পথে দুটো বড় বাগান পড়তো, একটা বটগাছ পড়তো, আর কিছু নির্জন এলাকা ছিল। তো ওনাই যখন ওই বটগাছের ওখান থেকে যেতেন, তখনই একটা অদৃশ্য আওয়াজ দেখতেন, কিন্তু কখনোই কোনো প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটিস বা কারো অদৃশ্য ছায়া এরকম কোনো কিছু তিনি দেখতেন না। তো ওনার কাছে এরকম জোরাজোরি করতো অনেকটা, যে কিনারাম ডাকতো বা যে আজকে এরকম, মানে তার সাথে সে এড়াই যেত। সে মানে এমন একটা অবস্থা, মানে তার সাথে রসিকতা করতেছে, কারণ সে ছিল তেজস্বী পুরুষ এবং সাহসী। তার কাছে এই সমস্ত ভূত বা প্যারানর্মাল কিছু আছে এই বলে সে কখনো বিশ্বাস করতো না। তো এভাবেই ছিল। তো এরকম দীর্ঘদিন যায়, এভাবে বলে আসে, বলে এই আজ না এই পরে, এভাবে সে এড়িয়ে যাচ্ছিল, মানে একটা ছেলে খেলার মতন অবস্থায়। তো একদিন উনি ভাবলেন যে কিছু একটা যদি করে বসে বাই চান্স। তো একদিন উনি বাজারে যাওয়ার সময় বলে দিলেন, এরকম যখন বলে উঠছে, ঠিক আছে আচ্ছা আজকে। তো উনি বাজারে গেলেন, বাজারে সে পান বিক্রি করার পরে তিনি খাওয়া দাওয়া করলেন, কারণ আজকে তার মাথায় আছে যে আজকে এই ফাইট হবে, তার সাথে দস্তাদস্তি হবে, যেহেতু ভূতের সাথে এতদিন ধরে সে বলতেছে। যাই হোক, সে খাওয়া দাওয়া করে টরে ফ্রেশ হয়ে তার খালি হাজিরটা নিয়ে সে আসতেছিল। তো রাসেল ভাই, সেদিনকার আবহাওয়াটা ছিল খুবই খারাপ, বৃষ্টি পড়ছিল, বিকেলবেলা ছিল আকাশ মেঘাচ্ছন্ন এবং হালকা হালকা বাতাস ছিল, আর রাত্রে সন্ধ্যার পর থেকে বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, সে যখন ওই নির্দিষ্ট স্থানে আসে, তারপর তো আমাদের সেই দস্তাদস্তি শুরু হয়ে যায় এবং দীর্ঘক্ষণ ধরেই এটা চলে। কারণ গ্রামের বাজার শেষ করে আস্তে আস্তে তার 10টা কি 11টা বেজেছিল। তো যাই হোক, তখন থেকে ওনাদের এই দস্তাদস্তি শুরু হয়ে যায়, আর এটা চলে অনেক রাত শেষ অবধি। কারণ এটা শেষ অবধি চলে এই কারণে বুঝতে পারলাম, কারণ তখন সাধারণত আপনারা জানেন যে গ্রামের বাড়িতে বা কিছু কিছু টাইম আছে যেগুলো আসলে ভৌতিক বা হন্টেড টাইম ধরা হয়। কারণ ওই সময় আজানের ঠিক আগ মুহূর্তে তো রহিম মিয়া নামে একজন লোক ছিলেন বটগাছের নিকটবর্তী। তো তিনি ভাবলেন
তিনি হয়তো বা বাইরে যাবেন বা তাহাজ্জুদ নামাজ পড়বেন, যাই হোক তিনি উঠছিলেন, তো আজানের অপেক্ষা করছিলেন যে তিনি হয়তো বাইরে নামবেন। তো ওই হালকা হালকা বৃষ্টির মধ্যে থেকেও তিনি বাইরে একটু ধুমধুম বা এই দস্তে হচ্ছে এরকম তিনি একটা আওয়াজ অনুভব করলেন। এরই মাঝে যখন ফজরের আজান পড়ে যায় তখন তিনি 3 ব্যাটারি টর্চ লাইট নিয়ে তিনি ওই পুকুর মানে পাশে যে ছোট খালটা ছিল বটগাছ ওই এলাকায় ওইখানেই আসলেন, বা তিনি ওখান থেকে উজু করেন মূলত। ওখানে এসে তিনি তো দেখলেন যে লোকটাকে তো চিনেন কিনারাম, ঠিক আছে। তো যখন লাইট ধরলেন তখন দেখতেছেন তিনি হাত পাও মানে অবশ হয়ে যাচ্ছে বা তার মানে শরীরটা যেন নিস্তেজ হয়ে যাচ্ছে, এরকম তিনি একটা দৃশ্য দেখলেন। তো এরকম দৃশ্য দেখার পরে এবং দেখলেন যে পুরো এলাকাটা একদম কর্দমাযুক্ত হয়ে গেছে, মানে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে যে অনেক কিছু আজকে হয়েছে। তো যাই হোক উনি ভাবলেন যে লোকটা বেঁচে আছে কিনা না এখন মারা গেল কিনা, তিনি কনফিউশন ছিলেন। যাই হোক উনি তার ছেলেকে ডাকলেন এবং বাসায় নিয়ে আসার পরে দৌড় পরিষ্কার করে তাকে যখন উনি একদিন চেতনা তার ছিল না ওইভাবেই পড়েছিল, তো পরে তার জ্ঞান করার পর কবিরাজ ডাকা হয়, কারণ তার মানে স্বাভাবিক তিনি হয়তো সময় লাগে আর কি। তো 2-3 দিন পরে তিনি যখন পুরোপুরি স্বাভাবিক সুস্থ হন তখন তিনি রহিম মিয়ার কাছে এই প্রিভিয়াস পুরো ঘটনাটাই বলেন যে এই আমাকে করে এই করে। তো এইভাবেই এড়িয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম যে কখন কোনো ক্ষতি করে বসে কিনা বা যদি অ্যাটাক করে বসে এরকম যদি কিছু হয়। তো আজকে এই হয়েছিল এবং আমি আজকে 11টা 11:30 দেখে এখানে আসছি আর তো এইটি হলো। তো যাই হোক আমি যে বেশি ফিরেছি এটি হয়তো আমার ভাগ্য ভালো, আপনি আসছেন টাইম মতন। তো তারপর সেই রহিমের কাছ থেকে রহিমের পরবর্তীতে আমার বাবাকে ঘটনাটি বলে, আমি বাবার কাছ থেকে ঘটনাটা শুনি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, তা আপনার ঘটনা এবং আপনাকে আপনার নামটা একটু প্লিজ বলবেন, যেহেতু আজকে অনেক মানুষ, আমরা খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি সবার ঘটনা। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনা। আমার নাম রিগান। চলে যায় আপনার ঘটনায়। আমার ঘটনাটা পুরান ঢাকার লালবাগ আমলিগোলা এলাকার। তো সিকিউরিটির কারণে আমি নামটা বলছি না, বাসার নামটা। ঘটনাটা হলো গিয়া ছোট বাচ্চাকে নিয়ে। জি, অদ্ভুত একটু ঘটনাটা। যেমন ঘটনাটা 3 বছর আগের ঘটনাটা আমি শুনছি যার সাথে ঘটে গেছে বাচ্চার মার মানে নানুর কাছ থেকে। আচ্ছা, নানুর কাছ থেকে শুনছি। উনি ঘটনাটা শুরু করছে এভাবে যে উনি প্রথম ওই বাসায় ভাড়া গেছে, ভাড়া থাকে। তো খুব স্বাভাবিক কয়েকদিন চলতেছিল। তো পুরান বাসা, তো ওখানে ওর বাচ্চাকে, ছোট বাচ্চা 3 মাসের বাচ্চা, বিছানার মধ্যে শুয়ে উনি ঘরের কাজ টাজ করতেছিল ওর মা। তো একটা খুব কালো রঙের একটা খুব মানে বড় আকার একটা বিড়াল জানালা দিয়ে ওর বাচ্চার দিকে মানে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিল। এমন ভাবে দেখতেছিল যে মানে বাচ্চাটার দিকে কোনো কিছু মানে তাড়ানোর চেষ্টা করতেছিল, এটা দিতেছে ওইটা দিয়ে হুশ বলতেছে, অনেক কিছু বলতেছে, কিন্তু সরতেছে না। তো ওর আম্মা এক পর্যায়ে ওইটা জানলাটা বন্ধ করে দিছে। তো ওর কিছুক্ষণ পর থেকে বাচ্চা খুব কান্নাকাটি করা শুরু করছে। কোনো কিছুতে মানে না, কোনো কিছু থামে না, এভাবে করে। তো বাচ্চাকে খাওয়া দেয়, যতটুকু খাওয়া দেয় তার চেয়ে বেশি খাওয়া দেয়। ছোট বাচ্চা 3 মাসের বাচ্চা মারা সুজি দেয় বা এটা দেয় সেটা দেয়। তো যদি এখানে 1 পেলা সুজিও সারাদিনে লাগতো, এখানে লাগে গেছে 3-4 মানে পাতিলা। আর আপনার গিয়া বাচ্চা যখন মায়ের বুকের দুধ খাইতেছে মানে এমন ভাবে খাইতেছে যে মনে হতো শরীরে রক্ত টেনে খাইতেছে। তো এমন মা বাচ্চাদের শরীর থেকে সরাই দিতেছে, কোলে থেকে সরাই দিতেছে, যে কষ্ট হইতেছে, পারতেছে না। তো এমন করতে করতে সন্ধ্যা পর্যন্ত চলে গেল। তো যখন ওর আব্বা কাছ থেকে আসলো তো বললো যে দেখো বাচ্চা এই করতেছে, এমন এমন বিহেভিয়ার, বাচ্চার অনেক কান্নাকাটি করতেছে আর এমন অনেক পরিমাণ খাইতেছে। তো বলতেছে হয়তো ছোট বাচ্চা এমন হইতে পারে। তো ওর আম্মা বলতেছে না, আমার কাছে নেই, এমন ভাল লাগতেছে না, বাচ্চা ছোট বাচ্চা, আমার একটাই ছেলে। তো বললো ঠিক আছে, আমি হুজুরে ডাক দিয়ে নিয়ে আসি। তো ওই এলাকার একটা খুব সুপরিচিত একটা হুজুর আছে, সবাই চেনে, সবাই জানে এটা। তো ডাক দিয়ে নিয়ে আসছে হুজুরে নিয়ে ডাক দিয়ে আসার পর দেখে তো হুজুর ঘরে ঢুকা পরিস্থিতি দেখা, বাচ্চারা দেখে বলতেছে তো কোন বাচ্চা? যে এটা আমার ছেলে, এটা আমার বাচ্চা। বলতেছে যে না, এটা তো আপনার বাচ্চা না। তো এটা শোনার পর মানে পরিস্থিতিটা খুব মানে ঠান্ডার মতো হয়ে পড়ে গেছে। তো বলতে চাই এটা আমার বাচ্চা, আমার বাচ্চা কই? আপনাদের যদি মনে সাহস থাকে, আপনারা যদি জানতে চান তাহলে আমি বলতে পারি। তো হুজুর বলছে আমি আমার বাচ্চারে চাই। ওর মা বলতেছে আমি আমার বাচ্চারে চাই।
তো হুজুর বলছে আচ্ছা ঠিক আছে। তো হুজুরটা বাচ্চাদের নিয়ে ওর ঘাটটা ধরে আপনার হুজুর সূরা ডোরা পড়া শুরু করছে। তো কিছুক্ষণ সূরা ডোরা পড়ার পর বাচ্চাটা ওই যে কালো বিড়ালটা ছিল না, কালো বিড়ালের পরিণত হয়ে গেছে, হইয়া লাফ দিয়া ওই জানলা দিয়ে হাইটা চলে গেছে। তো হুজুর বলছে দেখছেন এটা আপনার বাচ্চা না, এটা আপনার বাচ্চা না, এটা ছিল একটা খারাপ জিনিস। হয়েছে কি এটা বলেন। তো ওর মা সবকিছু খুইলা বললে এমন এমন সকালবেলা এটা একদম চোখের সামনে ঘটেছে। চোখের সামনে, হ্যাঁ। এবং আপনি আপনার সেই মায়ের কাছ থেকে এই হ্যাঁ, ঘটনাটা শুনেছেন? মায়ের কাছ থেকে শোনা। চোখের পলকে যখন আমাদের ঘটনাটা বলতেছিল, হয়েছে। আমি আমার শাশুড়ি আমার ওয়াইফ ছিলাম, মানে ওনার কান্না দেখে আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে। আমার ওয়াইফ কান্না করে দিছে। তো মানে এমন ভাবে বলতেছিল যে রাসেল আপনি যদি থাকতেন সামনে হয়তো বা আপনার মনটা অনেক নরম হয়ে যেত। তো হুজুর বলছে যে হুজুর জিজ্ঞেস করতে আমার বাচ্চা কই, কয় যে বলছে যে যখন আপনার বাচ্চারা যে এক দৃষ্টিতে তাকায় দেখতেছিল তখনই আপনার বাচ্চারা খায় ফেলছে। তখন যখন আপনি জানলা লাগাইছেন তখন জানলা লাগার সামনে আপনার বাচ্চা ছিল না, তখন ওই বিড়ালটা আপনার বাচ্চার রূপ ধরে ওখানে শুয়ে ছিল। এই সারাদিন যা খাওয়াইছেন ওই বিড়ালি খাইছে, আপনার বুকের দুধ ওই বিড়ালি খাইছে। এমন করে যদি আমার না ডাকতেন এমন করে হয়তো বা আরো 3-4 মাস হয়ে থাকতো। এবং সেই বাচ্চা নাই এখন, কিন্তু ওই বাচ্চা আর কখনোই এবং চোখের পলকে এরকম হয়ে গেছে। এটা আপনাদের পুরান ঢাকার ঘটনা, এটা আমার অবিশ্বাস্য ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। কোথা থেকে এসেছেন নামটা বলবেন? জি, আমি তুষার, রাজধানী বনশ্রী থেকে আমি এসেছি। ওকে, শুরু করুন আপনার ঘটনাটা শুনি আমরা। যে আমার ঘটনাটি মেইনলি হলো আমার নানাবাড়ি বলতে আমার নানার ভাইয়ের বাড়িকে কেন্দ্র করে। জি। তো বাড়ির বর্ণনাটা হলো আমার নানা বাড়ি, এরপর আমার ছোট নানির বাড়ি, তো এরপর হলো তাদের বাড়ি। তো আমার যে নানা ছিল তো সে মানে বিভিন্ন ধরনের কবিরাজি করত। তো সে মৌলানা ছিল, যার কারণে সে বিভিন্ন ধরনের কবিরাজি করতে বিভিন্ন জায়গায় যেত। আবার সে একটা সময় জিনও পালতো। তো সে একদিন সে রাতের বেলা আর কি একটা তার পাশের বাড়ির গ্রামে হলো মানে পাশের বাড়ির গ্রামে সে কবিরাজি করতে যায়। তো সেখানে গিয়ে সে আর কি রাতের বেলা সেখানে জিন ভূত যাই হোক ছাড়ানোর পর রাতের বেলা যখন সে বাড়ি ফিরতে যায় তো রাস্তায় তার মৃত্যু হয়। তো পরের দিন সকালবেলা যখন তাকে পাওয়া যায় তো তার অবস্থা সেরকম খুবই খারাপ ছিল। তো বোঝাই যায় যে তাকে জিন মেরে ফেলেছিল। তো পরের দিন তাকে এনে কবর টবর দেওয়া হয়, লাশ দাফন করা হয়। তো আমার নানা যে জিনগুলো পালতো সেই জিনগুলো তাদের বাড়িতেই ছিল। তো নানা মারা যাওয়ার পর তাদের ফ্যামিলি মেম্বাররা অ্যাকচুয়ালি মনে করে যে জিনগুলো যে নানা পালতো তারা হয়তো বা চলে গেছে, বাড়িতে আর নেই। তো অনেক দিন হলো তাদের কোনো আর কি আক্রমণ নেই বা তাদের কোনো দেখা সাক্ষাৎ বা আনাগোনা তারা লক্ষ্য করতে পারে নাই। তো একটা সময় তাদের বাড়ির আর কি বৃদ্ধি করার জন্য, সীমানা বাড়ানোর জন্য আর কি, তো তাদের বাড়ির পিছনের যে গাছগুলো ছিল সেগুলো আর কি কেটে ফেলতে হয়। তো এর ভিতরে ছিল 3টে নারকেল গাছ। তো গাছগুলো যখন কেটে ফেলা হয় তখন দেখা গেছে যে জিনগুলো অত্যাচার করে। তারপর ওই 3টি নারকেল গাছে হলো জিনগুলো থাকতো। তো পরে তারা আর কি জিনগুলো যখন আক্রমণ করে ঠিক সেই সময় আর কি তারা বাড়ি থেকে বের হতে পারতো না, ঠিক মাগরিবের আজানের পরপর। তো তাদের যা কাজ থাকতো তারা মাগরিবের ভিতর সেরে তারা বাড়ির ভিতর চলে যেত। তো মাগরিবের পর তারা কোনোভাবে বের হতে পারতো না। কারণটা হলো তারপরে কি হলো? তারপরে আপনার জিনদের যে সমস্যা, সেই সমস্যা দূর হলো কিভাবে? হ্যাঁ, জিনদের সমস্যাটা অ্যাকচুয়ালি দূর হলো আমাদের গ্রামের একটা হুজুর ছিল, আমাদের থানার যে হুজুরটা, সে মাদ্রাসার। তো তার নাম হলো আকবর মৌলভী। তো তাকে আর কি সবাই ভূত হুজুর নামে চিনত এলাকার সবাই। দেখা গেছে যে যে জায়গায় কবিরাজি করতে যেত বা ভূত ছাড়াতে যেত, জিন ছাড়াতে যেত যার কাছ থেকেই, তো সে আর কি কোনো জায়গায় মানে সব জায়গায় সাকসেসফুল সে।
কোনো জায়গায় সে ফেল করেনি, এমন একটা উপাধি তা পুরা গ্রাম ধরেই তার আছে। তো তাকে আনা হয়। তো সে যখন আসে তো সেও একা পারেনি, তখন সে বলে যে আমাকে আরেকজন লাগবে, আরেকজন গণ্যমান্য ব্যক্তি লাগবে, মৌলবী লাগবে, যার মাধ্যমে মানে দুইজনে মিলে আমরা এই কাজটা করতে পারবো। তারপর গ্রামের আরেকটা মৌলবী, তার নাম হলো আবু বকর মৌলবী, তাকে আনা হয়। তো তারা দুজনে মিলে পরবর্তীতে আর কি তাদের বাড়ির রেস্কিউ করে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। বলুন আপনার নামটা বলতে হবে আগে, তারপর। আমার নাম রিগান। ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। এবার যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটা ঘটে 2014 সালে। মানে আমার আব্বা স্ট্রোক করে। আমার আব্বা 2014 সালে 15 ডিসেম্বর স্ট্রোক করে। তো সেদিন রাত্রেবেলা কোনো রকম আমার আব্বা জানে বাঁচে, উনি এখন সুস্থ আছে, ভালো আছে। তো একদিন যায়, পরের দিন রাতে 17 ডিসেম্বর রাত্রে, তো আমি রাত্রেবেলা থাকি প্রতিনিয়ত। তো আমার আব্বা ঘুমায়, তো ওনার বেডের সাথে বেডে আরেকটা বেডে একটা রোগী ছিল। তো ওনার ভাগ্নের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। ভালো একটা সম্পর্ক, আমরা একসাথে নিচে যাই, চা খাই, সময় কাটাই। তো ঠিক সেদিন রাত্রেও উনি মানে বললো হঠাৎ করে, অনেক রাত্রে, যেমন ধরেন ফজরের আজানের কিছু আগে, 10-15 মিনিট আগে হবে, তখন উনি আমাকে বলতেছে চলেন রিগান ভাই নিচে যাই, চা খাই আসি। আমি বলছি ঠিক আছে আপনি যান, আমি আমার আব্বারে দেখা আমি আসতেছি। তো এইভাবে আমি ভিতরে গেলাম, আমার আব্বারে দেখলাম, দেখে আমি যখন বেরোতেছি, তো ওটা যারা ঢাকা মেডিকেলের সিসিইউতে গেছে তারা দেখতে পারবে যে ওটা 3টা পার্টিশনের গেট আছে। প্রথম মেইন গেট, তারপর একটা গেট, তার ভিতরে মানে রোগী রাখার গেট। আমি রোগী দেখা পর রুম থেকে বেরোর পর সেকেন্ড গেটটা যখন পার করি, তখন ওই ছেলের মামা আমার পিছন থেকে ডাকতেছে বাবা। তো আমি খেয়াল করলাম, পিছু করে দেখলাম যে ওনার মামা। তো আমি বললাম যে আঙ্কেল আপনি এই অবস্থায় কেন উঠে আসছেন? তো উনি বলতেছে বাবা আমার ভাইগনা নিচে গেছে, রাজীব ভাই নিচে গেছে। তো বলতেছে বাবা তোমরা অনেক কষ্ট করতেছো, রাত জাগতেছো, আমার কাছে অনেক খারাপ লাগতেছে। আমি বললাম যে আপনি যান, রেস্ট নেন, আমি কি ডাক দিয়ে দেবো? না থাক, ডাক দেবো না। তো এমন সময় কিছু কি হালকা পাতলা কথা হইলো ওনার সাথে। তো মানে বোঝা যায় যে ফজর বেলা যে একটা দূর মসজিদ থেকে, আবার ঢাকা মেডিকেলের সাথে কিন্তু সেকেন্ড যেটা ওটা কিন্তু নিচে কিন্তু মসজিদ আছে। তারপর ওই মসজিদে আজান না, দূর থেকে তো বোঝা গেছে আজানের শব্দ আসতেছে। তো উনি আজানের শব্দ আমার কানে যখন আসছে, তখন উনি বলতেছে যে বাবা আমি চলে যাই, আমার যাওয়ার সময় হয়ে গেছে। তো আমি বললাম যে আঙ্কেল আপনি রেস্ট নেন। তো আমি ওই বলে নিচে চলে আসছি, আমি আপনার ভাগ্নের ডাক দিতেছি। তো আমি নিচে চলে আসি, তো আমার ভাগ্নের বলতে যাই মিয়া চা দেন, চা খাইতে দিচ্ছি। আর বলছি যান আপনি উপরে যান, আপনার মামার আপনার ডাকতেছে। তো বলে উনি উপরে চলে গেছে। আমি চাটা খাইলাম, চাটা খাওয়ার পর আমি উপরে গেলাম। উপরে যাওয়ার পর দেখি যে উনি কান্নাকাটি করতেছে। আর ওনার এখানে কি একটা কথা কি আসলে বলতে একটু বলেছে যে আমার আব্বার মনিটরিং লাগানো ছিল, পালস কত উঠতেছে নামতেছে, তো সেম উনারও লাগানো ছিল। তো যখন আমি দেখছি যে উনি মারা গেছে, তখন ডাক্তাররা দেখতেছি ওইগুলা সব খুলতেছে, যে পালসের ইয়েগুলো খুলতেছে। তো আমি বলি রাজীব ভাই কি হয়েছে? কয় আমার মামা তো নাই ভাই। আমি এটা কি বলেন? বলে হ্যাঁ মামা তো নাই। তখন আমি শক হয়ে যাই, মানে আমার মাথা না ব্লাইন্ড হয়ে গেছে, আমি কিছু বুঝতে পারতেছি না, আর ওনারা বলতেও পারতেছি না। আর উনি আমার রিটার্ন প্রশ্ন করেন যে আমার মামা কখন আপনার ডাকছে বা কি কথা হয়েছে। তো আমি না পরে নিজে নিজে চিন্তায় পড়ে যাই যে আমি কার সাথে কথা বলছি। ইভেন 7-8 মিনিট আগে আমি কার সাথে কথা বলছি, আর ওই লোকটা আমার সাথে বা কে বা কিভাবে। তখন আমার মাথায় খেয়াল হচ্ছে ওনার তো মনিটরিং লাগানো ছিল, তো এই অবস্থায় তো নার্স বা ডাক্তার ওনাকে ওখান থেকে উল্টে আসতে দিব না। তো আমি কার সাথে কথা বলছি আমি এইটার হিসাবে এখনো পর্যন্ত মিলাতে পারিনি। আমি আমাদের এলাকায় এক হুজুর আছে, আমি হুজুরের সাথে কথা বলছি যে হুজুর দেখেন এই ঘটনা হয়েছে। হুজুর আমারও বলছে এটা নিয়ে তোমার তো চিন্তা করার কিছু নাই বা করা নাই, এটা হয়তো ছিল ওনার ভাইগনার সাথে দেখা করতে চাইছিল বা তোমার সাথে দেখা হয়েছে, তোমার সাথে কথা বলছে, ওই হয়তো একটা কিছু হতে পারে। কিন্তু এটার ব্যাখ্যা বিশ্লেষণ আমার কেউ দিতে পারেনি। আমি রাজপন্থ অভিযোগ সেটাই, মানে মানুষ কেন এরকম মৃত্যুর আগে আপনার সাথে এসে দেখা দিয়ে গেলেন এবং তিনি কিভাবে আসলেন
এবং তিনি ওইখানে কিভাবে আসলেন যখন তিনি বিছানায় মৃত্যুর সাথে লড়াই করছেন বা ততক্ষণ হয়তো মারাও গেছেন, সেই মুহূর্তে আপনার কেন তার সাথে দেখা হলো, এটা একটা রহস্যজনক ব্যাপার। জিনিস কি রাসেল ভাই উনি বললো যে আজানের সময় আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি জিনিসটা পরবর্তী লাইনগুলো ঠিকভাবে মিলেছি যে উনি ক্যামেরা কি বলতে চেতেছিল, কি বুঝাতে চেতেছিল, যেটা আমি ব্যাখ্যা সেটাই না সবচেয়ে বড় প্রশ্ন, যে আপনার সামনে কেন আসলো, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এবং আমরা আজকে যে ঘটনাগুলো শুনলাম, প্রথম ঘটনাটার কথা যদি